হ্যালো এভরিওয়ান, বুয়েট 2022-23 কোশ্চেন সলভের আজকে ধারাবাহিক পর্বে আমরা ফিজিক্স দেখব। ওকে, ফিজিক্স থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে প্রথম কোশ্চেন 15 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হয়। এটা আমরা জানি যে 14টা কোশ্চেন ম্যাথের থাকে, 13টা কোশ্চেন ফিজিক্সের থাকে, আর 13টা কোশ্চেন কেমিস্ট্রির থাকে। এটা হচ্ছে 26 আর হলো 14, 40টা কোশ্চেন, 40টা কোশ্চেন 2 আওয়ার্স। সো আমরা ফিজিক্সে একটু দেখি। আবারও বলে দিচ্ছি যে আমাদের এই বক্সের আমাদের আমাদের হচ্ছে এই বক্সের বাইরে যাওয়া যাবে না। এখন এই বক্সের ভেতরে হচ্ছে যতটুকু সম্ভব আমাদের করে ফেলতে হবে, কিন্তু যেহেতু আমি বোর্ডে করতেছি সো হতে পারে যে একটু ছোট বড় লেখার জন্য বাইরে চলে যেতে হতে পারে, বাট তোমাদের মনে রাখতে হবে কোশ্চেন জাস্ট এই প্যাটার্নে এরকমই হয়। ঠিক আছে, ওকে, চলো আমরা স্টার্ট করি। কি বলছে যে একটি ত্রিভুজের দুইটি বাহু দুইটি ভেক্টর a = 3i + 3j - 2k ও b = 4i - 2j + 3k দ্বারা চিত্রানুযায়ী গঠিত হলে চিত্র অনুযায়ী ত্রিভুজটির সকল কোণগুলি নির্ণয় করো। অর্থাৎ θ1 বের করতে হবে, θ2 বের করতে হবে এবং θ3 বের করতে হবে। এটা খুবই সহজ একটা ম্যাথ। এটা হচ্ছে কি দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর কিভাবে গঠিত সেটাও দেওয়া আছে। আমরা জানি যে ভেক্টরের ক্রস গুণ করলে সেখানে সাইন থিটা গুণ হয়, আর ডট গুণ করলে সেটা কি কস থিটা গুণ হয়। তাহলে আমরা এখানে ডট দিয়ে করব, কারণ a ডট b যেটা সেই মানটা বের করা ইজি আর এই ক্রস বি এর তুলনায়। তো কি বলা আছে, আমাদের এ আর বি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমেই θ3 বের করার চেষ্টা করব। আচ্ছা, একটু খেয়াল করো, এ ডট বি সমান কি লেখা যায়, এ বি কস থিটা, তাই লেখা যায় না? তাহলে এখান থেকে থিটা সমান আমরা আলটিমেটলি কি লিখতে পারি, কস ইনভার্স এ ডট বি বাই এ বি। কারেক্ট? ইয়েস। তাহলে এ ডট বি এর মানটা কত? এ ডট বি এর মান হচ্ছে 3 আর 4, 3 4 12, যে এর সাথে যে, তাহলে 3 2 করে 6 -6, 2 আর 3 আবার -6। কারেক্ট? অ্যান্ড এরপরে আমাদের কত আসতেছে? এরপর আসতেছে হচ্ছে নিচে যেটা, সেটা হলো এ বি, মানে এ এর মান এবং বি এর মান গুণফল। তাহলে এ এর মানটা কত? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু, এরপরের অংশ আমরা কি লিখতে পারি, 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এইটার মান কত আসতেছে? 0। তার মানে কজ ইনভার্স 0, আর কজ ইনভার্স 0 মানে কত? 90 ডিগ্রি। সহজ এসব। তার মানে আমরা θ3 এর মান অলরেডি পেয়ে গেছি কত? 90 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। এরপরে আছে আমাদের θ1 এবং θ2। θ1 এবং θ2 বের করার জন্য আমরা অবভিয়াসলি সি এর মানটা বের করতে হবে আগে। তাহলে সি এর মানটা কেমনে বের করবো, মানে সি ভেক্টরটা বের করতে হবে। সি ভেক্টরটা দেখো, এখানে চিহ্ন দেওয়া আছে। চিহ্নগুলো কি? বি ভেক্টর হচ্ছে এ আর সি এর যোগফলের সমান। কিভাবে বুঝলাম? তারা একই ক্রমে আছে, এ এবং সি, এবং বিটা শুধু বিপরীত ক্রমে। তার মানে দুইটা একই ক্রমে ভেক্টর যদি থাকে তাদের যোগফল যে ভেক্টরটা বিপরীত ক্রমে আছে তার সমান হবে। তাহলে এ প্লাস সি সমান আমরা বি লিখতে পারি। তার মানে সি সমান আমরা লিখতে পারি বি মাইনাস এ। আশা করি বুঝতে পারছি। এখন বি মাইনাস এ যদি লেখা যায় তাহলে আমার আলটিমেটলি এখান থেকে চাইলে কি বের করা যায়, আমাদের এই পুরো ভেক্টরটাই বের করা যায়। তাহলে বি এর মান আমাদের কত? এখানে 4, 4 থেকে 3 বাদ দিলে শুধু আই। ওকে, -2 -3, তাহলে -5j। ওকে, বুঝলাম। এরপরে আছে 3, এরপরে আছে আবার 2 -2, সো 3 মাইনাস মাইনাস +2, তাহলে আসবে আমাদের +5k। ওকে, বি মাইনাস এ কিভাবে করলাম? 4 থেকে 3 বাদ দিচ্ছি জাস্ট আই এর অংশে, তাহলে শুধু একটা আই। 3j - 2j, তাহলে -2j - 3j কত? -5j। 3k -2k কত আসবে? 5k। এই আমাদের আসবে সি। এটা হলো আমাদের কি ভেক্টর? সি ভেক্টর। ওকে, ভেরি গুড। এটা যদি সি ভেক্টর হয় তাহলে আমরা এখান থেকে কি কি বের করতে পারি? θ1ও বের করতে পারি, θ2ও বের করতে পারি। তাহলে θ1 সমান আমরা সরাসরি লিখে দিতে পারি কজ ইনভার্স, কত লিখতে পারি বলো? কজ ইনভার্স বি ডট সি বাই বি ইন্টু সি, তাই না? হ্যাঁ, এখানে বি আর সি যেটা, সেটা কিন্তু তার মান বোঝাচ্ছে। তার মানে এখানে বি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? বি দিয়ে বোঝাবে এরকম। ওকে, এটার মান।
এবং এরপরে আমাদের আসবে থিটা 2। তাহলে থিটা 2 এর মান আমরা কত পাবো? কজ ইনভার্স কত? থিটা 2 এর মান আসবে হচ্ছে a.c বাই ac। আমি ক্লিয়ার? ভেরি গুড। সো এখান থেকে চাইলে আমরা মানটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি? b.c, তাহলে আমরা c এরটা জানি, b এরটাও জানি, b ভেক্টরও জানি, জাস্ট গুণ করে দেব। তাহলে আমার কত আসবে? b হলো 4i আর c এর মধ্যে আছে শুধু i, তাহলে এখানে শুধু 4 গুণ করলে 4 ইন্টু 1 -5 আর -2 কত আসবে? +10। এরপরে আছে আমাদের কত? 3 আর হচ্ছে 5 কত আসবে? +15। তাই আসতেছে না? হ্যাঁ। এবং b আর c গুণ করতে হবে। তাহলে আমরা চাইলে এটা যেহেতু দুইটাই রুট আছে, আমরা সরাসরি পুরোটা রুটের মধ্যে নিয়ে এসে পড়ে ফেলতে পারি। কত আসবে তাহলে আমাদের? b এর মান কত? √4² + 2² + 3²। কারেক্ট? ইয়েস। এবং c এর মান কত? 1² + 5² + 5²। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে -5 হোল স্কোয়ার। -5 হোল স্কোয়ার জন্য আমি সরাসরি 5² লিখে দিতে পারি। তো এখান থেকে তোমার যে মান আসবে সেটাই হবে অ্যাঙ্গেল। এবং সেম প্রসেসে আমরা এর পরেটা করতে পারবো। আই হোপ আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপরটাতে যাই আমরা। এরপরটা কি বলছে? যে একদল কৌতূহলী দর্শক একজন ব্যক্তিকে একটি নির্দিষ্ট দূরত্ব হতে দেখছে, যিনি 6 কেজি ভরের একটি গোলককে ভূমি থেকে 2 মিটার উপরে বৃত্তাকার পথে আনুভূমিক তলে 3 মিটার লম্বা রশির সাহায্য করেছেন। তার মানে আমি এখানে দাঁড়ায় আছি, আমি এইভাবে ঘোরাচ্ছি। কত মিটার উচ্চতায়? 2 মিটার উচ্চতায়। এখন 2 মিটার উচ্চতায় এইভাবে ঘোরাচ্ছি, রশিটা 3 মিটার লম্বা। এখন রশি যদি কি বলছে এরপরে? ঘোরাচ্ছেন, গোলকটি প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। ঘূর্ণায়মান অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায়। ওই ব্যক্তি হতে দর্শক সারি সর্বনিম্ন দূরত্ব কত হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না? ধরো তুমি এখানে বসে আছো, আমি যদি এমনি ঘুরাই, গিয়ে যদি আঘাত করে, অবভিয়াসলি লাগবে। মানে একটা নির্দিষ্ট একটা থ্রেশহোল্ড মানের মধ্যে থাকতে হবে, মানের বাইরে থাকতে হবে। তার মানে আমাদের থাকতে হবে হয় যে একটা নির্দিষ্ট মান আছে, সেই মানের বাইরে গেলে সেই গোলকটার ওই পর্যন্ত যায় পৌঁছাবে না। তো কোন পর্যন্ত এই দূরত্বটা, আমরা সেটা বের করার চেষ্টা করব। ঠিক আছে? তো সেটা বের করার জন্য আমার প্রথম যে কাজটা, সেটা কি? সেটা হচ্ছে আমাকে প্রথমে বুঝতে হবে যে এইটার ভেলোসিটি কত, এবং সেই ভেলোসিটি মোতাবেক সে যেহেতু নিচে পড়তেছে, সে আমাদের নিচে পড়তে কতটুকু টাইম লাগছে এবং সেই টাইমের মধ্যে সে আনুভূমিকভাবে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। সাপোজ রশিটাকে এটাকে কেন্দ্র করে এইভাবে ঘোরানো হচ্ছে, ঠিক আছে? এবং উচ্চতা কোথায়? কত উচ্চতা বলছিল? 2 মিটার উপরে। তুমি 2 মিটার উপরে এইভাবে ঘোরাচ্ছ। আমরা ধরে নিচ্ছি দূরত্ব এখান থেকে এই দূরত্বটা x মিটার। ওকে? এখন কথা হচ্ছে যে যখন এখানে রশি ছিঁড়ে যাবে, তখন রশি থেকে বস্তুটা এইভাবে এসে পড়বে, তাই পড়বে না? এখন সর্বনিম্ন কত দূরত্ব? নিঃসন্দেহে বেটা গিয়ে এখানে দাঁড়ায় থাকতে হবে, অথবা এই পাশে একটু। তাহলে কথা হচ্ছে, আমার এখানে যদি ভি এর মানটা জানি, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারবো। শুধু ভি এর মান জানলে হবে না, টি এর মানও জানতে হবে। নিচের দিকে একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে জি। কারেক্ট? এখন বস্তুর ভর দেওয়া আছে কত আমাদের? 6 কেজি। তাহলে এখানে 6 কেজি ভর দেওয়া আছে, এবং আমাদের এখানে বেসিক্যালি 6 কেজি ভর দেওয়া আছে। আচ্ছা, ওটার কাজ পরে বলতেছি। তাহলে ভেলোসিটিটা কত? ভেলোসিটি কেমনে বের করে? ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি, ওমেগা ইন্টু আর। তাহলে ওমেগার মান আমরা জানি এখানে 2πn। এন এর মান কত এখানে বলো তো? 30 বার করছে। তাহলে এই হলো 30/t। টাইম কত? প্রতি মিনিটে, তাহলে 60 সেকেন্ড। ইন্টু আর। আর এর মান কত? 3 মিটার লম্বা। এই যে এইটা হলো 3। তাহলে এই হলো 3 মিটার লম্বা। সো আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি এখান থেকে, সেটা কি পাচ্ছি? এটা 2 দিয়ে কাটা, পাই 3π। সো 3π কি হবে? এটা মিটার পার সেকেন্ড। এটা হবে তার সরলরৈখিক বেগ, নট ঘূর্ণন বেগ। ঘূর্ণন বেগ কোনটা? ঘূর্ণন বেগ ওমেগা। ঠিক আছে? ঘূর্ণন বেগ আমরা এটা পাইছিলাম। তাহলে 3π মিটার পার সেকেন্ড আমি ভি পেয়ে গেলাম। এখন একটু কল্পনা করো, জাস্ট নর্মাল প্রাসের ম্যাথের কথা কল্পনা করো, যে আমরা যদি ভি বেগে এদিকে আমরা নিক্ষেপ করলাম, যেটা 3π মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং
কথা হচ্ছে যে এটা 2 মিটার উচ্চতায় আছে। তাহলে প্রথমে আমরা ইউ এর মান এখানে কত, যদি আমি নিচের দিকের কথা কল্পনা করি, তাহলে এখানে আদিবেগ নিচের দিকের উপাংশ, আদিবেগটা হচ্ছে কত 0, দেন আলটিমেটলি আমার এখানে 2 মিটার দেওয়া আছে। সো আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। নাও এখান থেকে আমরা ইজিলি টি এর মান বের করতে পারি। কিভাবে? y এর মান দেওয়া আছে 2 মিটার, সেটা ইউজ করব। ইউ এর মানটা কত, এই জিনিসটা উল্টাপাল্টা করে পোলাপাল। এখানে কি হবে, ইউ ইজ ইকুয়াল টু আমাদের ভি দেওয়া আছে 3 পাই, দেখো 3 পাই, হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেলটা কত দেওয়া 0 ডিগ্রি, তাহলে 3 পাই সাইন 0 ডিগ্রি, আলটিমেটলি কত আসবে আমাদের 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই উপাংশটা 0 মিটার পার সেকেন্ড, আর এই বরাবর আমার 3 পাই মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 0 প্লাস 4.9, কেন 4.9 লিখলাম, জি এর অর্ধেক আর কি, 9.8 এর অর্ধেক, ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে চাইলে আমরা টি এর মানটা বের করতে পারি। কিভাবে বের হবে, √2/4.9, এই যে মানটা পাবো সেটা হবে টি এর মান। এখন কথা হচ্ছে আমি টি এর মান পেয়ে লাভটা কি হচ্ছে, টি এর মান আমার এই কারণে দরকার, আমার এক্স এর মান যেটা বের করব, এদিকে দেখো এই পুরো জিনিসটা সমবেগ। কেন? কারণ হরাইজন্টালি যখন যাচ্ছে সেখানে কোনো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা আছে সেটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। এখন গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিচের দিকে কাজ করতেছে, এটা একটা ভেক্টর রাশি, ভি যেটা যাচ্ছে সেটা একটা ভেক্টর রাশি। এখন দুইটা ভেক্টরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে সেই জায়গাটাতে ওইটা কোনো কাজ করে না, তার মানে যে কোনো এখানে কাজ করবে না, কারণ তাদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ তুমি যদি একটা বক্স নিয়ে দাঁড়ায় সোজা যাও, তাহলে তুমি যে কাজটা করতেছো সেই কাজটা হবে, বাট জি দ্বারা কৃত কাজ কত এটা যদি জিজ্ঞেস করা হয় তখন মান 0 আসবে, কারণ জি এর সাথে ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তোমার সরণের অ্যাঙ্গেলটা। তো এইখানে যেটা, সেখানে হচ্ছে কি আমার 3 পাই মিটার পার সেকেন্ড বেগে এই বরাবর যাচ্ছে এবং জিটা এই বরাবর কাজ করতেছে। সো আমার এখানে কোনো অ্যাক্সিলারেশন নাই, তার মানে এই অংশে কোনো অ্যাক্সিলারেশন নাই, হরাইজন্টাল সরণের ক্ষেত্রে কোনো অ্যাক্সিলারেশন এখানে নাই। তাহলে আমরা এক্স এর মান লিখতে পারবো যে ভি ইন্টু টি। তাহলে ভি এর মান এখানে কত 3 পাই, ইন্টু টি এর মান এখানে কত মাত্র বের করছি √2/4.9। খুবই সহজ একটা ম্যাথ, এত মিটার, জাস্ট আনসার। ওকে, আমরা একটু 17 নম্বরটা দেখবো। 17 নম্বরে কি বলছে, 1 কেজি ভরের একটি কাঠখণ্ডের সাথে একটি খাড়া স্প্রিং এর সংঘর্ষ হল, যার স্প্রিং ধ্রুবকের মান 2 নিউটন পার মিটার, এবং কাঠখণ্ডটি স্প্রিংকে তার স্থির অবস্থান থেকে 4 মিটার সংকোচন করলো। কাঠখণ্ড ও খাড়া তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.25 হলে সংঘর্ষের সময় কাঠখণ্ডটির বেগ কত ছিল, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখানে কি কি দেওয়া আছে আগে একটু এটা খেয়াল করবো। 1 কেজি ভরের একটা কাঠখণ্ড দেওয়া আছে, 2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, এবং 4 মিটার সংকোচন করা বলা আছে, এবং কি বলা আছে, ঘর্ষণ গুণাঙ্ক 0.25। কার ঘর্ষণ গুণাঙ্ক, আমাদের প্রথমে ডায়াগ্রামটা বুঝতে হবে। একটা খাড়াতল আছে, হ্যাঁ ওকে, খাড়াতল থাকুক, তার সাথে আমার এই যে এরকম একটা কাঠখণ্ড আছে যুক্ত, ওকে, এবং সেইখানে আরেকটা স্প্রিং আছে থাকুক। কি স্প্রিং? উল্লম্ব স্প্রিং বলে দেওয়া আছে। উল্লম্ব স্প্রিং এর আমাকে বলে দিচ্ছে কি 2 নিউটন পার মিটার হচ্ছে তার কি স্প্রিং ধ্রুবক, এবং এখানকার ঘর্ষণ গুণাঙ্কের মান মিউ ইজ ইকুয়াল টু আমার দেওয়া 0.25, বুঝাতে পারছি? তাহলে মিউ ইজ ইকুয়াল টু 0.25, 2 নিউটন পার মিটার হচ্ছে আমাদের তার কি স্প্রিং ধ্রুবক, এবং ভর দেওয়া আছে আমাদের কাঠখণ্ডটার 1 কেজি। এখন কোশ্চেন হচ্ছে যে ভেলোসিটি কত ছিল যদি সেটা সংকোচন ঘটে 4 মিটার, তার মানে স্প্রিংটা সংকুচিত হয়ে গেছে। ঠিক আছে, কতটুকু পরিমাণে সংকুচিত হয়েছে, 4 মিটার পরিমাণে সংকুচিত হয়েছে। স্প্রিং সংকোচন হলে সেখানে একটা শক্তির উদ্ভব হয়। কি শক্তি? অবভিয়াসলি পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, তো আমাদের সেই পটেনশিয়াল এনার্জিটা কাজে লাগাতে হবে। কার সাথে কাজে লাগাতে হবে? এখন যেহেতু এনার্জি কনজারভেটিভ, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই 1 কেজি ভরের বস্তুটা যে ভেলোসিটিতে পড়ছে তার জন্য একটা গতিশক্তি হয়েছে হাফ এম ভি স্কোয়ার, এবং সেই হাফ এম ভি স্কোয়ারটা গিয়ে কি আমার স্প্রিং আঘাত করছে। স্প্রিং আঘাত করার ফলে কি হচ্ছে, স্প্রিংটা সংকুচিত হয়েছে। স্প্রিং সংকুচিত হওয়ার ফলে কি হয়েছে, স্প্রিং একটা শক্তি লাভ করছে, তাই না? এখন বিষয়টা কি, যে আমাদের সেই ভেলোসিটিটা বের করা লাগবে। এখন সেখানে শক্তির ক্ষয় হয়েছে কোথায় কোথায়, সেটাও আমার একটা বিষয়। সেখানে শক্তির ক্ষয় হয়েছে হচ্ছে এই যে আমার খাড়াতল, সেই খাড়াতলের সাথে যে ঘর্ষণ গুণাঙ্কটা আছে 0.25, তার মানে অবভিয়াসলি তলের সাথে একটা ঘর্ষণ আছে, তো এখানে একটা ক্ষয় হওয়ার কথা, কিন্তু আসলে এখানে ক্ষয় হয় না। কেন হয় না এটা আমরা একটু দেখবো। ঠিক আছে, প্রথমে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে ডেল ই কে ইজ ইকুয়াল টু ডেল ইপি। এটা আমরা জানি আশা করি,
কি যে কাইনেটিক এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, তার মানে গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু বিভব শক্তির পরিবর্তন, তাই না? এটা কেন? কারণ শক্তি কি সংরক্ষণশীল। ওকে, ভালো কথা। তাহলে ডেল ই কে এখানে কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস এখানে এসে থেমে গেছে মাইনাস 0 ইজ ইকুয়াল টু ডেল ইপি। ইপি এর মান কত ছিল আমাদের, হাফ কে এক্স স্কোয়ার, এক্স কত 4। এখানে একটা কথা আছে, আমরা প্লাস এমজিএইচ লিখবো একটা। এই প্লাস এমজিএইচটা আসলে কি? প্লাস এমজিএইচটা হচ্ছে, দেখো বিভব শক্তির একটা চেঞ্জ হয়েছে না এখানে। ও রাইট, হ্যাঁ, বিভব শক্তির একটা চেঞ্জ হয়েছে এখানে। তো বিভব শক্তির যে চেঞ্জটা হয়েছে, কেমনে চেঞ্জ হলো? কারণ 1 কেজি ভরের বস্তুটা সংকোচন করার সময় অবভিয়াসলি 1 কেজি ভরের বস্তুটারও একটা সরণ করছে, এবং সেই সরণের জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তিটা এখান থেকেই আসছে। এই জন্য আমরা এখানে প্লাস এমজিএইচ দিচ্ছি, অথবা তুমি চাইলে এই পাশে মাইনাস এমজিএইচ লিখতে পারতা, একই কথা। সাথে আমার আরেকটা বাড়তি জিনিস আসছে, সেটা কি, এই যে ঘর্ষণের জন্য যেটা হওয়ার কথা, তাহলে মিউ ইন্টু আর, আরটা কি, সেই তল, যে তল আছে সেই তলের লম্ব বরাবর। এখানে তলটা কোনটা, ঘর্ষণ তল, ঘর্ষণ তলটা এইটা, তাহলে ঘর্ষণ তলের লম্ব বরাবর মানে কোনটা, এইটা। আর আমার ভেলোসিটিটা কোন দিকে যাচ্ছে, এই বরাবর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। দ্যাট মিনস এখানে একটা cos 90 ডিগ্রি চলে আসবে, এবং এই cos 90 ডিগ্রি হওয়াতে এটার মান আসবে 0। সো এটার কোনো কাজ নাই, আমাকে এখানে ঘর্ষণের কোনো কাজ নাই। যেহেতু ঘর্ষণের কোনো কাজ নাই, তাহলে আমরা এখান থেকে সরাসরি ভি এর মান বের করে ফেলবো। কীভাবে বের করা যায়, ভি স্কোয়ার ইন্টু হাফ, কারণ এম এর মান 1 কেজি ইজ ইকুয়াল টু, আমরা আলটিমেটলি লিখতে পারি কত, হাফ ইন্টু কে, কে এর মান কত 2, এক্স স্কোয়ারের মান কত 4 স্কোয়ার, প্লাস এম, এম এর মান কত 1 কেজি, জি এর মান কত 9.8, এইচ এর মান কত 4। আর কিছু আছে নাই, আরেকটা আছে প্লাস 0, 0 দিয়ে যোগ করলে 0 কি কোনো কিছু চেঞ্জ হয় না, বিশ্বাস না হলে ক্যালকুলেটর ইউজ করে দেখো। তাহলে এখান থেকে আমরা ভি এর মান বের করে ফেলবো। ভি এর মান কত আসবে, যদি ক্যালকুলেশন করি, এটা 10.51 এর মতো আসবে, ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড। দ্যাটস দ্য আনসার। ওকে, এই ম্যাথটা একটু অন্যভাবে আসতে পারে, আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এরকম কিছু একটা আছে, আমার কোনো একটা বস্তু আছে, এখানে একটা উল্লম্ব স্প্রিং আছে, আমি বস্তুটাকে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় রাখছি, কারণ কত উচ্চতায় রাখছি আমি আসলে জানি না, ঠিক আছে। এখন স্প্রিংটা সাপোজ 300 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক তার। যখন আমি বস্তুটাকে ফেলে দিলাম, তখন স্প্রিং যতটুকু পরিমাণের উচ্চতা, সেখান থেকে আমাদের সংকুচিত হয়েছে, ধরে নিচ্ছি কত, সাপোজ 1.5 মিটার সংকুচিত হয়েছে। ওকে, হতেই পারে 1.5 মিটার সংকুচিত যদি হয়ে যায়, নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই এইচ এর মান কত, যেখানে এই এম এর মান দেওয়া আছে কত, আমাদের কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে ধরে নাও 15 কেজি সাপোজ। তো এম এর মান দেওয়া আছে 15 কেজি, আমার এইচ এর মান বের করতে হবে, যেখানে 300 নিউটন পার মিটার হচ্ছে আমাদের কি স্প্রিং ধ্রুবক, এবং স্প্রিংটা কতটুকু পরিমাণে সংকুচিত হয়েছে, 1.5 মিটার পরিমাণ সংকুচিত হয়ে গেছে। এবং স্প্রিংয়ের হাইটও দেওয়া আছে, সাপোজ স্প্রিংয়ের হাইটটা দেওয়া হচ্ছে সাপোজ 5 মিটার। ওকে, তাহলে আমার এইচ এর মান বের করতে হবে। এটা বের করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হইতেছে, আমরা জানি যে টোটাল এনার্জি সব জায়গায় কনজারভেটিভ অবস্থায় থাকবে। তাহলে টোটাল এনার্জি যেহেতু কনজারভেটিভ অবস্থায় থাকবে, তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে এখানে টোটাল এনার্জি কত, এমজিএইচ, এই যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে, তাই না? হ্যাঁ, এইটা যখন আসবে, এসে স্প্রিংয়ে লাগবে, লাগুক। স্প্রিংয়ে লাগার পর, ওকে, এখানে একটা কথা, আমরা যে এই যে এমজিএইচটা লিখলাম, এই এমজিএইচ হচ্ছে এই টোটাল এনার্জিটা, কিন্তু আমার তো এই টোটাল এনার্জি না, আমার দরকার চেঞ্জ ইন এনার্জি। কারণ এখানে যে চেঞ্জ ইন এনার্জি আছে সেটাই হচ্ছে স্প্রিংকে সংকুচিত করতেছে। তাহলে চেঞ্জ ইন এনার্জিটা তো কত, অ্যাকচুয়ালি এমজিএইচ না হয়ে তখন হয়ে যাবে এমজি ডেল এইচ, এবং এই ডেল এইচ এর পরিমাণটা কত, আমাদের এই যে টোটাল এইচটা আছে, এবং এই যে 1.5 মিটার যখন হচ্ছে স্প্রিংটার উপরে গিয়ে পড়লো, স্প্রিংটা সংকুচিত হইল, তারপরেও কি ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বস্তুটা আছে না, অবশ্যই আছে, তাহলে সেইটা হবে, সেই পার্থক্যটা হবে ডেল এইচ। এরপরে আমাদের কি আসবে, হাফ কে এক্স স্কোয়ার। কেন হাফ কে এক্স স্কোয়ার, খুবই ইজি একটা হিসাব, কারণ হইল আমাদের হাফ কে এক্স স্কোয়ার এই কারণে হয়েছে, বিকজ আমাদের কে এর মান যে কি, এটা হচ্ছে আমাদের বিভব শক্তির মান।
কার বিভব শক্তির মান? যখন স্প্রিং সংকুচিত হয় তখন সেই বিভব শক্তির মান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদের এম এর মান আমরা জানি কত, 15, জি এর মান আমরা জানি কত, 9.8, ডেল এইচ এর মান আমরা জানি কত, এইচ মাইনাস, এখন কথা ডেল এইচ এর মান আমরা কত দেবো তাহলে, -5 -1.5 মিটার। ঠিক আছে, এই হচ্ছে এটা ইজ ইকুয়াল টু, আমরা আলটিমেটলি কত লিখতে পারি, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। কে এর মান কত, 300, এক্স স্কোয়ারের মান কত জানি না আমি, সেখান থেকে এক্স এর মান বের করে ফেলতে হবে, এটাই অ্যান্সার। বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটু 18 নম্বরটা দেখবো। কি বলছে যে মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটি রকেটকে 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হলো। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বাধার কারণে যদি রকেটের প্রাথমিক শক্তি 20% হারায়, তবে রকেটটি ফিরবার ঠিক পূর্ব মুহূর্তে মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। দেওয়া আছে মঙ্গল গ্রহের ভর এত, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ এত এবং জি এর মান এত। দ্য থিং ইজ যে এখানে কোশ্চেনটা বুঝতে হবে কি হয়েছে। ধরো এটা গ্রহটা, গ্রহের সেন্টার এটা হচ্ছে তার পৃষ্ঠ। এখান থেকে একটা রকেট যাওয়া স্টার্ট করছে, করতে করতে সে ফুল উপরে যায় পৌঁছায় নাই, মানে গ্রহের মায়া ত্যাগ করে চলে যায় নাই, সে হচ্ছে একটু উপরে গেছে, একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত পৌঁছাইছে, পৌঁছিয়ে এইভাবে নেমে পড়ে গেছে। নাও দ্য থিং ইজ এই এইচ এর মানটা কত আমার সেটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা খুবই কমন একটা ম্যাথ, এটা ইসাক স্যারের বই অথবা তপন স্যারের বই, এই জায়গাগুলোতে এগুলা বহুত আছে। সেখানে মঙ্গল গ্রহের কথা উল্লেখ নাই, বাট পৃথিবীর কথা উল্লেখ আছে। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কিভাবে বের করে সেই সূত্রটা। তাহলে আমরা একটা সূত্র জানি অলরেডি, সেটা কি স্টিল বলে দিচ্ছি যাদের মনে নেই। সেটা হচ্ছে যে আমাদের ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। আচ্ছা, এটা একটা কথা, এটা ওয়ার্ক বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স না, ওয়ার্ক বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স হলে এটা ঠিক তার বিপরীতটা হইতো, মানে মাইনাসটা এটা আগে হইতো এবং এটার আগে প্লাস হতো। এটা ওয়ার্ক বাই দ্য এজেন্ট কে, এজেন্ট এখানে রকেট। ওকে, তো রকেটটা এতটুকু পরিমাণে কাজ করতেছে। এখন কথাটা কি যে মঙ্গল গ্রহের পৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটি রকেটকে 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করা হয়েছে। তাহলে 2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি উৎক্ষেপণ করা হয়, সেই ক্ষেত্রে আমার প্রথম যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটাই এই ওয়ার্ক, কারেক্ট? ইয়েস। এখন কথা কি বলছে আমাদের, যে সেই কাইনেটিক এনার্জির শক্তি 20% হারায় গেছে। তার মানে আমার কাইনেটিক এনার্জি ছিল হাফ mv স্কোয়ার, তার ভিতর থেকে 20% কই গেছে, হারায় গেছে। তো হারায় যদি যায়, সেই ক্ষেত্রে আমাকে ওই অনুযায়ী কাজটা করতে হবে। তাহলে কত পার্সেন্ট আছে, 20% হারায় গেছে মানে 80% আছে। তার মানে 0.8 ইন্টু হাফ mv স্কোয়ার, অথবা অন্যভাবে লিখলে 1 মাইনাস 0.2 ইন্টু হাফ mv স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ার্ক। ওয়ার্কের মানে এখানে কত হবে, জি এম এম বাই আর মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, রাইট? এখানে জি এম এম, এম এর মানটা এখানে কত, এম এর মান আমার দেওয়া আছে, মঙ্গল গ্রহের ভর 6.4 ইন্টু 10⁻23 কেজি, তাই না? হ্যাঁ, ছোট হাতের এম এর মান কত আমি জানি না। সো যেহেতু জানি না, তাহলে এটা কেমনে করবো? এখানে আসলে দেখো এমটা লাগে না, কারণ এই এম সবগুলো এম কাটাকাটি চলে যায়। তার মানে আমরা আলটিমেটলি লিখতে পারি 0.8 ইন্টু হাফ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম বাই আর মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। সব কিছু আমার জানা আছে, শুধু একটা জিনিস জানা নাই, সেটা হচ্ছে এইচ। জাস্ট ওই মানটা বের করতে হবে। তাহলে এম এর মান দেওয়া আছে আমার, জি এর মান আমরা জানি 6.673 ইন্টু 10⁻⁻11, এবং আর এর মান কত দেওয়া, চলো আর এর মানটা দেখি। আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, সেটা হচ্ছে 3395 কিলোমিটার বা 3395 কিলোমিটার। একটা কথা, এই সবগুলো তুমি মিটারেও নিতে পারো, সবগুলো তুমি কিলোমিটারে রাখতে পারো। কেন রাখতে পারো? কারণ আমার ভেলোসিটি কিন্তু অলরেডি কিলোমিটার পার সেকেন্ডে দেওয়া। আর তুমি যদি এটাকে কিলোমিটারে রাখো, তাহলে এখান থেকে যে এইচ এর মানটা বের হবে, সেই এইচ এর মানটা হবে কিলোমিটারে। আর যদি মিটারে বের করো, সেই ক্ষেত্রে আবার কিলোমিটার পার সেকেন্ডকে অবভিয়াসলি মিটারে রূপান্তর করতে হবে, অর্থাৎ 2 কিলোমিটার পার সেকেন্ড আছে, সেটাকে আবার বের করতে হবে 2000 মিটার পার সেকেন্ডে আকারে। এবং আর এর মান কত আছে, 3395 কিলোমিটার, হুইচ উইল বি 3395 ইন্টু 10 কিউব মিটার। অলরাইট, তাহলে এখান থেকে আমার একটু ক্যালকুলেশন করার পরে এইচ এর মান কত বের হবে, ইট শুড বি 3.395 ইন্টু 10⁻6,
এত কি মিটার, রাইট? হ্যাঁ, ওকে। সো এখান থেকে এইচ এর মান বের হয় ওই সেম পরিমাণে বের হয় 3395 কিলোমিটার। চেক ইট আউট। ওকে, সো এর পরেরটাই যদি যাই আমরা, এবারটা একটু ইন্টারেস্টিং একটা ম্যাথ, এটা খুব রেয়ারলি আসে, আমরা একটু দেখবো এটা আসলে হয়েছে দেখ। দেখো, যদি সমুদ্রের পানির স্বাভাবিক ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তবে 3 কিলোমিটার গভীরে এর ঘনত্ব কত হবে? দেওয়া আছে পানির সংলগ্নতা 5 × 10⁻5 পার অ্যাটমসফিয়ার এবং 1 অ্যাটমসফিয়ার প্রেশার ইজ ইকুয়াল টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো এখানে একটা কথা, সেটা হচ্ছে সংলগ্নতা দেওয়া আছে। কি কি দেওয়া আছে? একটা হচ্ছে সংলগ্নতা, আরেকটা দেওয়া আছে অ্যাটমসফিয়ার প্রেশার, আরেকটা আছে কি স্বাভাবিক ঘনত্ব। তাহলে আমরা স্বাভাবিক ঘনত্বটাকে রো আকারে চিন্তা করে নিচ্ছি। সেই রো এর মান কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে এটাকে যদি কেজি পার মিটার কিউবে লিখতে চাই, কত আসবে চিন্তা করো তো। গ্রামকে কেজিতে রূপান্তর করো, তাহলে কত হবে? 1 × 10⁻3 কেজি। সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে রূপান্তর করো, কত আসবে? 10⁻6 মিটার কিউব। ভাগ করো, কত আসবে? 1/10⁻3। তারপরে আলটিমেটলি কত আসবে? 10⁻3। দ্যাট মিনস 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, যদি না বুঝে থাকো যে এটা কীভাবে আসছে, আমি বলে দিচ্ছি। আবার দেখো, সেটা হচ্ছে যে 1 গ্রাম, তাহলে আমরা লিখতে পারি 1 × 10⁻3 কেজি ভাগ সেন্টিমিটার কিউব 1 × 10⁻6 মিটার কিউব। এই তো, কাটাকাটি করো, 1 × 10 কিউব কেজি পার মিটার কিউব, উইচ ইজ 1000, রাইট? একই কথা। এরপরে আমাকে কি বলে দিয়েছে যে 3 কিলোমিটার গভীরে, তার মানে এইচ এর মান 3000 মিটার। কত? 3000 মিটার। এরপর পানির সংলগ্নতা। আচ্ছা, এটা একটা কথা, সংলগ্নতাটা কি? সংলগ্নতাকে আমরা বলি হচ্ছে কম্প্রেসিবিলিটি, বা সি দিয়ে উল্লেখ করি। এই কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে সে কতটুকু পরিমাণে ওই মানে কি বলবো, একক প্রেসারে সে কতটুকু পরিমাণে সংকুচিত হচ্ছে, এরকম বিষয়। তো কম্প্রেসড হচ্ছে কতটুকু। এখন সেই কম্প্রেসিবিলিটি এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে 1/1 বিটা, অথবা যেটাকে আমরা বেসিক্যালি আয়তন গুণাঙ্ক বলে থাকি, সেই আয়তন গুণাঙ্কের কি বিপরীত রাশি। তাহলে সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/বিটা, তাহলে বিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/সি। সুতরাং আমরা বিটার একটা মান পাবো এখান থেকে। তাহলে বিটার মানে এখান থেকে কত আসবে বলো তো? 1/5 × 10⁻5। এত কি আসবে? এটিএম আসবে, উইচ ইজ অ্যাটমসফেরিক প্রেশার। এবং সেইখানে আমার দেওয়া আছে 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। বাট এখানে একটা ঝামেলা আছে, আমরা সব কিছু কেজি পার মিটার মানে এসআই ইউনিটে নিছি। তাহলে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার যেটা, এটা তো এসআই ইউনিট না। সো সেটা এসআই ইউনিটে নিতে চাইলে আমার কি করতে হবে? মনে রাখবা, এই এটিএম যেটা, এটা কি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাকচুয়ালি 10⁵ না, 101.325 কিলো প্যাসকেল। বাট এখানে যেহেতু 10⁶ দেওয়া আছে, আমরা জানি কত? 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। দ্যাট মিনস এই অংশে আমরা সরাসরি 10⁵ লিখে দিতে পারি। তাহলে এইখানে আসবে 10⁵, এইখানে আসবে 5 × 10⁻5। এটা কি আসবে? নিউটন পার মিটার স্কোয়ার, কারেক্ট? সো আলটিমেটলি আমার মানটা কত আসবে? এখান থেকে ভাগ করো, তাহলে 1/5, দ্যাট মিনস 0.2। সো 2 × 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আমরা একটা মান পাইছি। কার মান পাইছি? এখান থেকে বিটার মান পাইছি। তো এখানে একটা কথা, আমি এই বিটাটা ইউজ করব কোন ক্ষেত্রে? বিটা সমান সমান আমরা জানি যে টোটাল প্রেশারটা দেওয়া হয়, আই মিন পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই কার বিকৃতি? যেহেতু এটা আয়তন গুণাঙ্ক, সো আয়তনের বিকৃতি। তাহলে পীড়ন বাই ডেল ভি বাই ভি। তাহলে এখান থেকে আমরা ডেল ভি এর একটা মান পাবো। কি পাবো? পিভি বাই বিটা। ওকে, ভালো কথা। এখন কোশ্চেন আসতে পারে যে এই ডেল ভিটা আসলে কি? এটা হচ্ছে যখন তুমি প্রেশার দিচ্ছ সমুদ্রে, তখন সাগরের নিচে যত যাবা তত প্রেশার বাড়তে থাকবে। একটা নর্মাল পার্সন অবভিয়াসলি 100 মিটার নিচে গিয়ে সে সার্ভাইভ করতে পারবে না, যদি বা 1 কিলোমিটার নিচে গিয়ে সে সার্ভাইভ করতে পারবে না যদি কোনো কিছু না নিয়ে রাখে, কোনো কি বলবো, সতর্কতা না অবলম্বন করে। এখন বিষয়টা হচ্ছে কেন সার্ভাইভ করতে পারবে না? কারণ এত পরিমাণে প্রেশার, সেই প্রেশার তাকে অবভিয়াসলি কি ক্রাশ করে ফেলবে, ইমপ্লোশন যাকে বলে, কাইন্ড অফ। ঠিক আছে, আমরা এটা জানি, ওই এক্সপ্লোশন ইমপ্লোশনের কাহিনী শোনার কথা। সো ডেল ভি ইজ ইকুয়াল টু পিভি বাই বিটা।
তাহলে আমরা একটা নিউ ভলিউম পাবো। কার ভলিউম পাবো? সেই ভলিউমটা আসতেছে কার, যে ওই প্রেসারে আমার সেম পরিমাণ ভরকে যদি আমি অতটুকু পরিমাণে প্রেসার দিই, তাহলে ভলিউম কতটুকু পরিমাণে ক্রাশড হয়ে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে সেই জিনিসটা। তাহলে কতটুকু পরিমাণে সংকুচিত হবে? এই ডেল ভি পরিমাণ সংকুচিত হবে। তাহলে আমাদের ভি নিউ এর কথা যদি আমি বলি, তাহলে ভি নিউ এর মান আমার কত আসা উচিত? ভি নিউ এর মান আসা উচিত আগের যে ভি ছিল সেই ভি থেকে আমার ডেল ভিটা বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে আগের ভি কত ছিল জানি না আমি, বাদ দাও, পি ভি বাই ভিটা। ওকে, পিটা কি এখানে? পি কিন্তু প্রেশার, আবার বলে দিচ্ছি, পি আর রো দুইটা আলাদা জিনিস। হ্যাঁ, এই প্রেশার দেওয়া আছে পানির সংক্রামকতা, তো আমাকে চাইছেটা কি? ঘনত্বগত হবে। তাহলে আমার রো বের করতে হবে। এখন কথা হচ্ছে, আমি প্রথমেই বলছিলাম যে পানির যত নিচে যেতে থাকবো একটা নির্দিষ্ট পরিমাণে যে মাস আছে, নির্দিষ্ট পরিমাণে যে কি বলে এটাকে ভর আছে, সেই ভরে আমাদের ঘনত্ব চেঞ্জ হচ্ছে। তার মানে সেই ভর সেম রাখতে চাইলে আমার ভলিউমও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ভলিউমটাতে চেঞ্জ হচ্ছে, সেটাই এই নিউ ভলিউমটা। তাহলে আমার ভরটা যদি সেম থাকে, তাহলে এম নট ইজ ইকুয়াল টু আমি আলটিমেটলি লিখতে পারি পরের যে এমটা, তাই না? তাহলে এম নটকে আমরা কি লেখা যায়? এই যে ফার্স্টের ভিটা ছিল সেই ভি ইন্টু আগের যে রোটা ছিল সেই রোটা। কারণ কি, ভি ইন্টু রো হচ্ছে আমাদের ভর, তাই না? তাহলে ভি ইন্টু রো যদি ভর হয়, তাহলে পরের যে এমটা সেটার ক্ষেত্রে আমাদের হবে কি, ভি নিউ ইন্টু কি আসা উচিত? রো নিউ। অ্যান্ড আমাকে বের করতে হবে এই রো নিউ এর মানটা কত সেইটা। তাহলে এখান থেকে জাস্ট আমরা রো নিউটা বের করব। তাহলে রো নিউটা কিভাবে বের করা যায়? খেয়াল করো, আমরা লিখতে পারি ভি ইন্টু রো বাই ভি নিউ। ওকে, এখানে কোনো কিছু কমন যায়? হ্যাঁ, ভি কমন যায়, খেয়াল করো। তাহলে ভি রো থাকলো, ভি নিউ, ভি কমন তো 1 মাইনাস পি বাই বিটা, সব কিছুই দেওয়া আছে, কাটাকাটি চলে গেছে। ভি আর ভি, রো এর মান আমরা জানি কত, 1 ইন্টু 10 কিউব, 1 মাইনাস পি বাই বিটা। এখন পি এর মানটা কত, তাই না? তাহলে এইটা যদি আমি এখন আবার লিখতে চাই, ঠিক আছে, আমরা একটু উপরের দিকে মুছাই দিচ্ছি, তুলে নিয়ে চাইলে কেউ তুলে নিও। ওকে, সো রো নিউ ইজ ইকুয়াল টু, আমরা আলটিমেটলি যে সূত্রটা পাবো সেটা কাইন্ড অফ এরকম, যে আগের যে রোটা ছিল সেই রো বাই 1 মাইনাস আমাদের যে টোটাল প্রেশারটা আছে সেই প্রেশারটা ভাগ বিটা। বিটাটা কি? আমাদের যে আয়তন গুণাঙ্ক আছে, মানে 1/c, যেটা সব কিছু আমরা জানি। এখান থেকে পি এর মানটা, এটাকে আমরা বের করব। এটা বের করব হচ্ছে আমাদের যে অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া আছে সেই প্রেশারটার সাথে আমাদের আরেকটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে এইচ রো জি। কেন? কারণ সে 3000 মিটার নিচে কত প্রেশার সেটার কথা আমরা কল্পনা করতেছি। তাহলে 3000 মিটার নিচে প্রেশার কত হবে? 3000 নিচের প্রেশার হবে হচ্ছে পি ইজ ইকুয়াল টু, কত ছিল আমাদের প্রেশার? 10⁶ টাইম পার সেন্টিমিটার, তো পার অ্যাটমসফেরিক প্রেশার। সো 1 অ্যাটমসফেরিক প্রেশার, তারপরে 1 × 10⁵ ভাগ এইচ রো জি। এখানে একটা মজার বিষয় আছে, আমাদের এই লেভেলে শুধু এইচ রো জি ইউজ করলেই এনাফ, বাট অ্যাকচুয়ালি এটা কারেক্ট না। কেন কারেক্ট না? কারণ এই অংশে যে রোটা, সেই রোটা কিন্তু ভেরিয়েবল রো। কার সাপেক্ষে ভেরিয়েবল? এইচ এর সাপেক্ষে, হাইটের সাপেক্ষে। এই যে এইচ এর সাপেক্ষে ভেরিয়েবল হচ্ছে, এই জন্য আমরা সরাসরি এই সূত্রটা ফেলতে পারি না। তাহলে আমরা কোন সূত্র ফেলবো? এই সূত্রে আপাতত এখানে প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হয়। আমরা আপাতত এতটুকুই দেখি। সো 1 × 10⁵ প্লাস এইচ রো জি। তাহলে 10⁵ যোগ এইচ এর মান 3000, রো এর মান কত 1000, ইন্টু জে এর মান কত 9.8। এখান থেকে যে মানটা আসবে সেটা জাস্ট এখানে বসাই দিব। বিটার মান আমরা জানি, রো এর মান আমরা জানি, একের মান তো একই, এই তো। সো এখান থেকে আমাদের যে রো নিউটা আসবে সেটাই অ্যান্সার। থ্যাংক ইউ। সো এই রো নিউ এর মান আসা উচিত কত? 1.015 ইন্টু 10³ kg/m³। এরকম কিছু একটা আসবে, খেয়াল করে দেখো। আই মিন 1 এর কাছাকাছি কিছু একটা আসবে, ঠিক আছে? 1 × 10⁻⁴
ওয়ানের কাছাকাছি বলতে কত কাছাকাছি আসবে, সেটা আসবে হচ্ছে 1.02 ইন্টু 10⁵ 10⁻³ kg/m³। ঠিক আছে, ওকে, ক্যালকুলেট করে দেখো। তাই 20 নম্বরে কি বলছে যে 600 kg/m³ ঘনত্ব বিশিষ্ট একটি আয়তাকার ব্লক 1000 kg/m³ ঘনত্ব বিশিষ্ট একটি তরলের কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভাসছে। কিছুটা গভীর পর্যন্ত ডুবে ভাসছে, তার মানে একটু অংশ ডুবে গেছে, বাকি অংশ ভাসছে। জাহাজ যেমন, ব্লকটির উচ্চতা 8 সেন্টিমিটার। ওকে, ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল? আবার দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল, আর যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয় তাহলে এটির ত্বরণ কত হবে? আমি সম্পূর্ণ ডুবালাম, এরপর ছেড়ে দিলাম, তাহলে এটির ত্বরণ কত হবে? ত্বরণ মানে কি? অ্যাক্সিলারেশন, তার মানে এ সমান কত হবে? এখন এটা কিভাবে করা যায়? আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যখন কোনো বস্তুকে আমি এভাবে ডুবাবো তখন অবভিয়াসলি পুরোটা ডুবানোর পরে ছেড়ে দিলে সে কি হয়? উপরের দিকে উঠে পড়বে, তাই হবে না? যদি পুরোটা না ডুবে, মানে তার যদি ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বা 1000 kg/m³ যার ভেতরে ডুবানো হচ্ছে তার ঘনত্বের চেয়ে কম হয়, তাহলে ফুল যদি আমি ডুবাই সে হচ্ছে উপরের দিকে লাফ দিয়ে উঠবে। কেন উপরের দিকে লাফ দিয়ে উঠবে? কারণ উপরের দিকে একটা ফোর্স কাজ করবে। এখন কথা হচ্ছে আমার প্রথমে যেটা বের করতে হবে সেটা হলো কত গভীরতা পর্যন্ত ডুবেছিল। যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয় তারপর ছেড়ে দেওয়া হয় তাহলে এটি ত্বরণ কত হবে? ওকে, তাহলে আমরা প্রথম থেকে স্টার্ট করি। ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছিল, তাই না? তাহলে আমরা জানি যে আমাদের যে প্লবতা, সেই প্লবতা হয় হচ্ছে অপসারিত যে পানি আছে, সেই অপসারিত যে পানি আছে সেই পানির ভলিউমের জন্য যে ফোর্স কাজ করে সেইটা, মানে ভলিউমের যে ওজনটা আর কি, সহজ বাংলায় বলতে গেলে। তাহলে আমরা কি লিখতে পারি? যে প্লবতা ইজ ইকুয়াল টু অপসারিত তরলের ওজন, তাই না? তাহলে এই অপসারিত তরলের ওজনটা কত? আমার ঠিক যতটুকু পরিমাণে ভি বক্স, তার মানে ঠিক যতটুকু পরিমাণে আমার ডুবেছিল ততটুকু পরিমাণে অবভিয়াসলি, তাহলে আমাদের কত হওয়া উচিত এখানে? ভি ডুবন্ত ইন্টু রো ইন্টু জি। রো কার রো? এটা হচ্ছে লিকুইডের রো, তাই না? হ্যাঁ, কারণ অপসারিত তরলের ওজন। প্লবতার ক্ষেত্রে আমাদের কি আসবে? সেই ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এই যে ভি বক্সটা আছে, সেই ভি বক্স ইন্টু আমাদের যে রোটা আছে, কার রো? এই রোটা হবে বক্সের রো ইন্টু জি, তাই না? তাহলে আমার আলটিমেটলি কত আসতেছে দেখো তো। ভি বক্স মানে কি? এ বক্স ইন্টু এল বক্স ইন্টু রো ইন্টু জি, রো অফ বক্স। ভি ডুবন্ত মানে কি? আমাদের যে এ বক্স সেটা তো আর কোনো চেঞ্জ নেই, এরিয়ার কোনো চেঞ্জ আছে না। তাহলে সাবমার্সিবল এল যতটুকু আছে, তার মানে এল এস চিন্তা করে নিচ্ছি আমরা, ঠিক আছে, ইন্টু রো এল ইন্টু জি। ভালো কথা, কাটাকাটি যাই কে? জি জি কাটা, ওকে, আর কাটাকাটি গিয়ে যায় এ এ কাটা। আমাদের তাহলে আলটিমেটলি কত থাকবে? কি জিজ্ঞেস করছিল? যে ব্লকটি কত গভীরতা পর্যন্ত ডুবেছে, তার মানে আমার এল এস এর মান বের করতে হবে। তাহলে এল এস বাই এল বক্স ইজ ইকুয়াল টু আমার আলটিমেটলি থাকতেছে রো বি বাই রো বক্স বাই রো লিকুইড। সো আমার আলটিমেটলি এল এস এর মান কত আসতেছে বলো তো? এল এস এর মান আসা উচিত রো বি বাই রো এল ইন্টু এল বক্স। ওকে, তাহলে রো বি, রো বক্সের মান কত? 600। রো এল এর মান কত? 1000 ইন্টু এল বক্সের মান কত? 8। এল মানে কি? লেংথ, লেংথ, তাহলে 8। তাহলে আমার আলটিমেটলি আসতেছে 0.6 ইন্টু 8। এটার মান কত আসা উচিত? 0.6 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাবো হচ্ছে 4.8, তাই না? হ্যাঁ, তাই তো। 8 সেন্টিমিটার ছিল, তাহলে আমাদের আসবে হচ্ছে 4.8 সেন্টিমিটার। ভালো কথা।
এইটা আমাদের অ্যান্সার চলে আসছে। কোনটার অ্যান্সার? প্রথমটার। এরপরে কি বলছে, যদি ব্লকটিকে তরলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো হয় এবং তারপর ছেড়ে দেওয়া হয় তাহলে এটি তরণগত হবে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করুন। ব্লকটিকে আমি সম্পূর্ণ ডুবাইছি, সম্পূর্ণ। সেই ক্ষেত্রে আমাদের একটা বক্সের উপর তরল কি প্লবতা কাজ করবে এবং বক্সের একটা নিজস্ব ওজন আছে। মজার বিষয় হচ্ছে দুইটা এক্স্যাক্টলি বিপরীত, 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীত। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল যদি বিপরীত হয় তার মানে সেটা মাইনাস হয়ে যাবে। তার মানে নিট ফোর্সটা হবে, অন্যভাবে বললে আমরা বলতে পারি নিট ফোর্স ইজ ইকুয়াল টু আমার mg মাইনাস প্লবতা। প্লবতা কি? ফুল ডুবানোর পরে। ফুল ডুবালে যেটা, ঠিক আছে? তাহলে ডেল এফটা সামেশন অফ এফকে আমরা কি লিখতে পারি? এম এ লিখলাম, mg থাকলো, লিখলাম মাইনাস প্লবতা। প্লবতাকে আমরা কি লিখছিলাম? এই বক্স ইন্টু রো বি ইন্টু জি, তাই না? সো আমরা জাস্ট এই সূত্রটা ফেলে দেব। কি ফেলে দেব? বি বক্স মানে ভিবি আর কি, এত বক্স লিখতে পারবো না, বুঝে নিও। তাহলে আমরা ভিবি লিখলাম ইন্টু রো বি ইন্টু জি। এইখানে একটা কথা, আমি বক্স কিন্তু পুরোটাই ডুবাইছি, তাহলে এই ক্ষেত্রে আমার প্লবতা যেটা, সেইখানে অপসারিত যে তরলটা থাকবে সেইটার হিসাব আসবে। তার মানে এখানে রো বি না, এখানে হবে আমাদের রো এল। কেন রো এল হইল? বিকজ আমি পুরোটা ডুবাইছি, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমাদের এর মান কত হচ্ছে? এর মান হবে হচ্ছে এম, যেটা খেয়াল করো নিচে আছে এম, এই এমটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কি? ভি বক্স ইন্টু রো বক্স। তাহলে ভি বক্স ইন্টু রো বক্স লিখলাম, ওপরে এমজি, সেটাও সেম কাহিনী, ভি বক্স ইন্টু রো বক্স ইন্টু জি, কারেক্ট? মাইনাস ভি বক্স থাকবে ইন্টু রো এল থাকবে ইন্টু জি, তাই হবে না? তাহলে এখানে ভি বি কমন যায়, কারেক্ট? আমি একটু এগুলো একটু মোছাই। ওকে, তাহলে আমাদের এখানে ভিবি ইন্টু রো বি, আমাদের এখানে কোনো কিছু কমন যায়? হ্যাঁ যায়। কি কমন যায়? সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু আমরা আলটিমেটলি লিখতে পারি ভিবি যদি কমন নেই তাহলে রো বি ইন্টু জি মাইনাস রো এল ইন্টু জি ভাগ রো বি। তাহলে আমি আলটিমেটলি কত পাবো বলো তো? রো বি এর মান আমার দেওয়া আছে কত? রো বি এর মান দেওয়া আছে হচ্ছে বক্সের মান 600, রো এল এর মান কত? 1000 ইন্টু জি বাই রো বি এর মান আমার কত? 600। এটা হবে আমাদের অ্যান্সার। এখানে একটা মান নেগেটিভ আসবে। আচ্ছা, মানটা কত আসে দেখি। মান আসবে হচ্ছে, আমি যদি ক্যালকুলেটর বসাই তাহলে -6.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো এই যে নেগেটিভ মানটা, এই নেগেটিভ দিয়ে আসলে বোঝাচ্ছে আমি অ্যাক্সিলারেশন নিচের দিকে কিছু চিন্তা করতেছি, তো এই নেগেটিভ মান দিয়ে আসলে উপরের দিকে মান বোঝাবে, বুঝতে পারছি? এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা 21 নম্বরটা একটা দেখি। কি বলছে যে একটি 55 গ্রাম ভরের বাক্স একটি আনুভূমিক স্প্রিং এর সাথে আটকানো আছে। থাকুক, স্প্রিংটিকে হরাইজন্টাল স্প্রিং, ঠিক আছে? স্প্রিংটিকে তার সাম্য অবস্থা থেকে বাম দিকে 8.6 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। যদি বাক্সটি সরল দোলনে স্পন্দিত হয় তবে বাক্সটির দ্রুতি কত হবে যখন বাক্সটি সাম্য অবস্থা থেকে 5.1 সেন্টিমিটার দূরে অবস্থান করবে? আর বাক্সটির সর্বোচ্চ দ্রুতি কত হবে? এই দুইটা বের করতে হবে। কি কি দেওয়া আছে আগে এটা একটু খেয়াল রেখে, হ্যাঁ? সহজ একটা ম্যাথ দিয়েছে আমাকে। আনুভূমিক স্প্রিং এর কে দেওয়া আছে, তাহলে স্প্রিং ধ্রুবক কত দেওয়া? কে কত? 24 নিউটন পার মিটার, ভালো কথা। সাথে আটকানো আছে এবং স্প্রিংটি, আচ্ছা, ভরও দেওয়া আছে এম 55 গ্রাম, তারপরে 55 ইন্টু 10⁻³ কেজি। ওকে, তাহলে আমরা এখান থেকে চাইলে ওমেগার মানটা বের করে ফেলতে পারি। কিভাবে? কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার, আমরা জানি সেটা। তাহলে ওমেগা শুড বি √k/m অ্যাজ অলওয়েজ, কারণ কি কে ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার। তাহলে √k
কে এর মান আমরা জানি 24, এম এর মান আমরা জানি 55 ইন্টু 10⁻³ তাই না? হ্যাঁ, তাহলে এইটা যদি আমরা এখন কি বলে এটাকে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ওমেগার মান কত আসা উচিত? ক্যালকুলেশন করলে আসা উচিত 20.89 রেডিয়ান পার সেকেন্ড, তাই তো? ওকে, আসুক। এরপরে কি বলছে আমাকে? এটা ওমেগা পাইলাম আমরা। এরপরে বলছে যে তার সাম্য অবস্থা থেকে বাম দিকে 8.6 সেন্টিমিটার। মনে রাখো এইটা হচ্ছে স্প্রিং এর সাথে যুক্ত এটা, আর স্প্রিংটা হচ্ছে এইটা। স্প্রিংটাকে যখন আমি সংকুচিত করছি কতটুকু? 0.086 মিটার, তাই না? এতটুকু পরিমাণে যখন সংকোচন করলাম সেটাই কি তার সর্বোচ্চ সংকোচন না? কারণ এইটুকু সংকোচন করার পরে কি করছে? আমি ছেড়ে দিছি, তার মানে এটা তার সর্বোচ্চ সংকোচন। এখন এটা যদি তার সর্বোচ্চ সংকোচন হয় তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে 0.086 মিটার যেটা, সেটা হবে তার বিস্তার। তার মানে এর মান হবে কি? এটা। তাহলে আমাদের কি বলছে যে বাক্সটির দ্রুতি কত হবে যদি বাক্সটি সাম্য অবস্থা থেকে 5.1 সেন্টিমিটার দূরে অবস্থান করে? তাহলে দ্রুতি মানে কি? ভি। এখন এইটা যেহেতু স্প্রিং, তাহলে স্প্রিং বলতে আসলে কি বুঝে? স্প্রিং এর গতিটা আসলে কোন ধরনের গতি? SHM, তাই না? সিম্পল হারমোনিক মোশন। সো আমরা ভি ইজ ইকুয়াল টু সেই সূত্রটা ফেলে দেবো, জাস্ট ওমেগা ইন্টু √/a² মাইনাস x²। ওমেগার মান এখানে কত পাইছিলাম আমরা? 20.9 পেয়েছিলাম, 89 পাইনি, একই কথা। সো 20.9 ইন্টু √/a², এর মান কত? 0.086 মিটার, তাহলে হোল স্কোয়ার মাইনাস x², এক্স এর মান কত? 5.1 সেন্টিমিটার, তাহলে 0.051 হোল স্কোয়ার। এই তো আমাদের মান চলে আসছে, এটা হবে ভি এর মান। তাহলে এখান থেকে ভি এর মান ক্যালকুলেট করো, কত আসে? 1.4465, তার মানে 1.45 মিটার পার সেকেন্ড। এইটা আসছে আমাদের 1 নম্বরের অ্যান্সার। 2 নম্বরের অ্যান্সার কি বলছে? যে বাক্সটির সর্বোচ্চ দ্রুতি কত হবে? তাহলে বাক্সটির সর্বোচ্চ দ্রুতি বের করো। ভি ইজ ইকুয়াল টু, মানে ভি ম্যাক্স যেটা, সেটা হবে কি? ওমেগা ইন্টু এ, তাই না? সাম্য অবস্থান যখন থাকবে তখন সেটা ম্যাক্সিমাম মান পাবো আমরা, কারণ √/a² মানে 0। সো ওমেগা ইন্টু এ, ওমেগার মান কত? 20.9, এর মান কত? 0.086। মান বসাও ক্যালকুলেশন করো, যা অ্যান্সার আসবে সেটাই। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কত আসে? 1.79 এত মিটার পার সেকেন্ড। দ্যাট ইজ দ্য আনসার। অলরাইট, তাহলে আমরা এটার পরেরটা দেখি। 22 নম্বর। যখন একজন ব্যক্তি শ্বাস নেয় তখন তার ফুসফুস 37°C দৈহিক তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 5.5 লিটার বাতাস ধরে রাখতে পারে। এই বাতাসে অক্সিজেনের পরিমাণ 21% হলে তার ফুসফুস কতটি অক্সিজেন ওগুলো ধরে রাখতে পারবে? আচ্ছা, বাচ্চাগুলোর ম্যাথ দিচ্ছে, তাই না? ওকে, এই ম্যাথটা একটু দেখি। সেটা হচ্ছে একজন ব্যক্তি শ্বাস নিচ্ছে, ধরুন আমি শ্বাস নিচ্ছি, তার ফুসফুস 37°C দৈহিক তাপমাত্রায়, বেচারার মনে হয় জ্বর আসছিল, ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানে প্রেশারের মান আমার দেওয়া 1 atm। ভালো কথা। ভলিউম আমার দেওয়া আছে 5.5 লিটার। ওকে, আর কি দেওয়া আছে? আমার টেম্পারেচারও দেওয়া আছে কি? 37°C। এই ডিগ্রি সেলসিয়াসকে আমাকে নিতে হবে ক্যালভিনে। তাহলে কত দিয়ে যোগ করতে হবে? 273 দিয়ে। 273 দিয়ে যোগ করলে কত আসা উচিত? 273 যোগ 37, 270 যোগ 40, তার মানে কত? 310 ক্যালভিন, তাই না? হ্যাঁ। এরপর আমাদের কি আছে? পিভিটি। এন এর মান আমার বের করতে হবে, আর এর মান আমরা জানি। আর এর মান এখানে কত হবে? 0.0821। আচ্ছা, এখানে একটা কথা, এর আর এর মান 8.314 হলো না কেন? কারণ হচ্ছে এটা এসআই ইউনিটে নাই একটাও, বুঝতে পারছি? সো এই এটিএম লিটারে যখন থাকবে তখন এটা হবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আই হোপ জানি এটা। নাও আমার জিজ্ঞেস করতে হবে, বের করতে হবে এন সমান কত। তাহলে আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এন এর মান এখান থেকে কত পাবো? পিভি বাই আরটি। তাহলে পি এর মান কত দেওয়া? 1। ভি এর মান কত দেওয়া? 5.5। আর এর মান কত দেওয়া? 0.0821, তাই না? টি এর মান কত দেওয়া? 310। ব্যাস, গুণ ভাগ করো,
কোনো একটা মান পাবো। এইটা আমরা পাইছি এন এর মান। এখন একটা কথা আছে, 21% দেওয়া আছে, খেয়াল করছো? 21% হিসাবে আসবে, তার মানে এন উড বি অ্যাকচুয়ালি এইটার যে মানটা পাবো সেই মানের সাথে 21% গুণ করতে হবে। তাহলে এই মানটা কত আসা উচিত? আচ্ছা, যতই আসুক আমরা সরাসরি অ্যান্সারে যাবো। সো এত মোল পাবো, ঠিক আছে? এখন অক্সিজেনের পরিমাণ, তাহলে এন অফ অক্সিজেন O2 শুড বি 21%, তার মানে 21/100 ইন্টু এই যে এই মানটা আছে সেটা, তার মানে 5.5/0.0821 ইন্টু 310, তাই না? এত কি মোল। আচ্ছা, এত মোল বলছি, এখন আমাকে বলে দিছে কতটি অক্সিজেন অণু ধরে রাখতে পারবে। তাহলে অক্সিজেন অণু কেমনে বের করে? এখান থেকে 21/100 ইন্টু 5.5/0.0821 ইন্টু 310 ইন্টু আমাদের জাস্ট মোল বলছে, তাহলে মোল থেকে অণুতে নিয়ে যাব 6.02 ইন্টু 10⁻23 গুণ করবো। এতটি অণু, পরমাণু না কিন্তু অণু। যদি পরমাণুর কথা বলতো তাহলে অক্সিজেন মানে কি O2, দুইটা পরমাণু, সো 2 দিয়ে গুণ দিতে হইতো। বুঝতে পারছি? এটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত আসা উচিত? এখান থেকে অ্যান্সার আসা উচিত 2.74 ইন্টু 10⁻22 মান বসাই, দেখো অ্যান্সার রেডি চলে আসবে। ক্লিয়ার? Oh, let's get to the next one. 23 নাম্বারটা, এটা কিসের? ধারকের অঙ্ক। এটা দুইভাবে করা যায়, তোমার যেভাবে ইচ্ছা তুমি করবা। আমি একটা দেখাই দিচ্ছি আপাতত। কি বলছে যে 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 200 ভোল্ট সরবরাহ লাইন দ্বারা চার্জিত করা হলো। পরবর্তীতে ধারকটিকে সরবরাহ লাইন থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি অচার্জিত 2 মাইক্রোফ্যারাডের ধারকের সাথে সমান্তরালে যুক্ত করা হলো। প্রথম ধারকের ইলেকট্রোস্ট্যাটিক শক্তির কত পরিমাণ তাপ এবং ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ আকারে হারিয়ে যাবে? সহজ বাংলায় আমার এই কথাটা যেটা, এটা বুঝাইছে লস কতটুকু। ঠিক আছে, জাস্ট তুমি লসটা বের করো, এটাই অ্যান্সার। এখানে এটা লস কি আকারে বের হলো না বের হলো ওটা পর। তাহলে এখন কথা হচ্ছে আমরা লসটা বের করব। কিভাবে লসটা বের করব? প্রথম কথা, 4 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 200 ভোল্ট সরবরাহ লাইন দ্বারা চার্জিত করা হয়েছে। তার মানে চার্জিত করা হয়েছে, কতটুকু চার্জিত করা হয়েছে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে চার্জিত করার জন্য কিউ এর মান বের করব। তাহলে কিউ ইকুয়ালটা আমরা কি জানি? সিভি। সি এর মান আমার কত দেওয়া? 4 মাইক্রোফ্যারাড। তাহলে 4 ইন্টু 10⁻6 দিলাম। 200 ভোল্ট আছে, 200 দিয়ে গুণ দাও। তাহলে আমার এটা গুণ করলে কত আসবে? 4 দুগুণে 8, 8 ইন্টু 10⁻4। কিউ এর একক কি? কুলম্ব। ফাইন, হয়ে গেল। কি আসছে এটা আমাদের? কিউ এর মান। এখন পরবর্তীতে আমি করছি কি, আচ্ছা এখন একটা কথা, এই যে আমি চার্জিত করলাম এর জন্য একটা সঞ্চিত শক্তি আসছে না? সেই সঞ্চিত শক্তির মানটা কত? ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সিভি স্কোয়ার। সূত্রটা জানি আমরা নিঃসন্দেহে। তাহলে হাফ জানি, সি জানি। সি এর মান কত? 4 মাইক্রোফ্যারাড। তাহলে 4 ইন্টু 10⁻6। ভি জানি আমরা 200 স্কোয়ার, তাই না? হ্যাঁ, তাহলে আমি আলটিমেটলি এখান থেকে একটা ইউ এর মান পাবো। কত পাবো? আচ্ছা পরে দেখতেছি কত পাবো। ওকে, এইটা গেল। এরপরে আমাদের আছে কি? এরপরে আমাদের আছে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড ধারক দেওয়া আছে এবং কি আকারে আছে? সমান্তরালে যুক্ত করা হয়েছে। কি? সমান্তরাল। সমান্তরালে যখন ধারক যুক্ত করব তখন আবার তুল্য ধারক কিভাবে বের করে? সি ইকুইভ্যালেন্ট উড বি ইন দিস কেস C1 প্লাস C2, তাই না? তাহলে C1 এর মান আমাদের কত? 4। C2 এর মান আমাদের কত? 2। দুইটাই কি? মাইক্রো। তাহলে 10⁻6। তাহলে আলটিমেটলি আমাদের কত আসবে? 6 ইন্টু 10⁻6 ফ্যারাড। ক্লিয়ার? ওকে, আসলো। এখন এটা আসলো আমাদের কি? সি ইকুইভ্যালেন্ট পাইছি। একটা কথা মনে রাখবা, যখন এরকম ভাবে আমরা যুক্ত করলাম সমান্তরালে, সেই ক্ষেত্রে আমাদের একটা মান মানে কনসিস্টেন্ট থাকা উচিত। কোন মানটা? চিন্তা করো তো, কিউটা। কারণ কি, আমি এই যে চার্জিত করছিলাম সেই চার্জটাই তো পরে আবার এটার সাথে সমান্তরালে যুক্ত করে দিছি। তাহলে টোটাল চার্জের পরিমাণ কি এখানে চেঞ্জ হয়েছে? না। তাহলে টোটাল চার্জ আমি বের করছিলাম না, কত আছে? 8 ইন্টু 10⁻4, কারেক্ট? এক্স্যাক্টলি। তাহলে আমার এইটা থেকে যদি আমি আবার ইউ প্রাইম বের করতে চাই, তাহলে আমার কি বের করতে হবে এখান থেকে? বলো। হাফ ইন্টু কি? কিউ স্কোয়ার
বাই সি ইকুইভ্যালেন্ট। এটা তুমি চাইলে সি ভি দিয়েও করতে পারতা, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, কিন্তু ভি এর মান আবার করা লাগবে। সো আমি আলটিমেটলি এখান থেকে করে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু কিউ স্কোয়ার, কিউ এর মান এখানে কত 8 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে 8 ইন্টু 10 ইনভার্স 4 হোল স্কোয়ার হইল হোক ভাগ সি ইকুইভ্যালেন্ট। সি ইকুইভ্যালেন্টের মান কত আমরা পাইছি 6 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে আমরা কি পাবো, পাবো হচ্ছে একটা শক্তির মান পাবো, তাই না, এত জুল, এইটাও এত জুল। ওকে, তাহলে আমাদের বলছে কি কতটুকু পরিমাণে হারায় গেছে। দেখো এই দুইটা কি সমান, অবভিয়াসলি সমান না। তাহলে এখান থেকে আমার ডেল ইউ এর মান বের করা লাগবে। ডেল ইউ এর মান কত আসবে আমাদের ইউ মাইনাস ইউ প্রাইম, এটাই হবে অ্যান্সার। কিভাবে, যে ইউ প্রাইম আমরা প্রথমে এখানে কত দেওয়া আছে 10 ইনভার্স 4, তাহলে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, 8 8 64 হয়ে যাবে, 6 ইন্টু 10 ইনভার্স 6 আছে, হাফ আছে, এই অংশে কিছু একটা আছে। তাহলে তুমি যদি ইউ থেকে ইউ প্রাইম বিয়োগ করো তাহলে কোনো কিছু একটা মান পাবা, সেই মানটা বসাই দাও, এটাই হবে অ্যান্সার। মানটা আসে কত, অ্যান্সার আমার কাছে দেওয়া আছে 2/75 এত জুল। ঠিক আছে, মিলাই দিও। ওকে, এই ম্যাথটা চাইলে আরেকটু অন্যভাবে করতে পারো। ধরো এই মাইক্রোফ্যারাডেরই যে ম্যাথটা, সেটা আমরা হাফ সিভি স্কোয়ার মানে ইউ দিয়ে করলাম, তাই না। তো প্রথমে ইউ বের করে নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা ইউ সরাসরি বের না করে আমরা হচ্ছে ইউ একদম লাস্টে করে ফেলতে পারি, সেটা একই প্রসেস বেসিক্যালি। হাফ ইন্টু কিউ ভি যেটা আর কি, ওকে, হাফ ইন্টু কিউ ভির সূত্র দিয়ে, তাহলে হাফ ইন্টু কিউ ভির সূত্র দিলে আমাদের এখানে একবার ভি বের করতে হবে, আর একবার কিউ টু এর জন্য আলাদা আর একটা ভি প্রাইম বের করতে হবে। তাহলে সেই ভি প্রাইম বের করে জাস্ট আমাদের কিউ যেটা ছিল, কিউ তো কনস্ট্যান্ট, তো কিউ এর মান সেম থাকলো, ভি মাইনাস ভি প্রাইমটা কতটুকু আসবে সেটা বের করা লাগবে। তাহলে চলো আমরা একটু দেখি এটা কেমন করে। আমরা প্রথমে কিউ এর মান এখান থেকে বের করছিলাম কত 8 ইন্টু 10 ইনভার্স 4 এত কুলম্ব আসছিল, তাই না। এবং ভি এর মান দেওয়া ছিল কত, দেওয়া ছিল 200 ভোল্ট, কারেক্ট। বাট যখন আমাদের এই 2 মাইক্রোফ্যারাড যোগ করে দিলাম তখন আমাদের সি এর মান তো চেঞ্জ হয়ে গেছে, তাই হয়ে গেছে না। তাহলে সি এর মান আমাদের C1 আমরা ধরে নিচ্ছি কত 4 মাইক্রোফ্যারাড, C2 এর মান আমরা ধরে নিচ্ছি কত 2, ঠিক আছে। ওকে, এখন কিউ যেটা এবং C1 C2 যেটা, এদের মধ্যে কি বলে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে নিঃসন্দেহে, আমরা জানি সেটা, তাই না। সেই সম্পর্কটা কেমন, Q1 আর সিউ ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি Q1 বাই Q2 ইজ ইকুয়াল টু C1 বাই C2। এটা কেন লিখলাম, কারণ কিউ হচ্ছে C1 এর সাথে সাথে চেঞ্জ হয়, মানে আমাদের ক্যাপাসিট্যান্স যত পরিমাণে চেঞ্জ হবে আমাদের চার্জিত কি বলে এটাকে আধান সেমভাবে চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে যে এই যে Q1 আর Q2 এর যে হিসাবটা, এটা Q1 আর Q2টা কোন ক্ষেত্রে, এই যে C1 আর C2 যেটা সেটার ক্ষেত্রে, বুঝতে পারছি। তার মানে C1 আর C2 যে ক্যাপাসিট্যান্স দুইটা আলাদাভাবে আমি যোগ করছি, ঠিক আছে। তো দুইটা আলাদা প্যারালালি আছে, তাহলে আমার C1 এর জন্য আমরা Q1 কিভাবে আমরা Q2 এর মান বের করবো C2 এর জন্য, যে C2 এর জন্য আমার Q2টা কত আসছে। তাহলে এই ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমার C1 এর মান কত দেওয়া ছিল যেন 4, C2 এর মান কত দেওয়া 2, তাই না। তাহলে আমাদের এখান থেকে Q2 এর মান কত আসা উচিত। আরেকটা বিষয় কি, এই যে টোটাল কিউটা আমরা পাইছিলাম, সেই টোটাল কিউটা কত 8 ইন্টু 10 ইনভার্স 4, এটা মানে কি, এটা হলো Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি Q1 প্লাস Q2 বাই Q2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 বাই C2, তাই না। তাহলে দেখো তো আমাদের Q2 এর মান কত আসে, Q2 এর মান জাস্ট উল্টাই দিবা এখান থেকে, C2 এর মান আমরা জানি কত 2, তাহলে 2 বাই C1 প্লাস C2 কত হবে 6 ইন্টু Q1 প্লাস Q2 আছে, তাহলে Q1 প্লাস Q2 এর মান কত 8 ইন্টু 10 ইনভার্স 4, ঠিক আছে। এখন এটার মান তাহলে কত আসবে, 2টা কাটলে 3, তার মানে আসবে 8/3 ইন্টু 10 ইনভার্স 4, 4 কি এটা কুলম্ব, তাই না। সো এখান থেকে আমরা একটা Q2 এর মান পাইছি, কারেক্ট।
Q2 এর মান যে পাইলাম, তাহলে এই Q2 এর মানটা আমি কেন বের করছি বেসিক্যালি, যাতে আমি V এর মান বের করতে পারি। V মানে কি, ভোল্টেজের মানটা বের করতে পারি। তাহলে V এর মান কিভাবে বের করবো এখান থেকে, V ইজ ইকুয়াল টু Q2/C2। তাহলে Q2 এর মান আমরা কত পাইছি, 8/3 ইন্টু 10⁻⁴, কারেক্ট। এবং C2 এর মান আমরা কত পাবো এখান থেকে, C2 এর মান আছে হচ্ছে দেওয়া ছিল কত, 2 মাইক্রোফ্যারাড। তাহলে 2 ইন্টু 10⁻⁶। তাহলে আমরা V পেয়ে গেলাম, এটা V না কিন্তু V প্রাইম, কারণ আগের V কত 200 ভোল্ট ছিল। তাহলে V প্রাইম আমরা পেয়ে গেলাম কত, 4/3 ইন্টু 10² বা 100, যেটাই বলো আর কি, এত ভোল্টেজ, কারেক্ট। তাহলে আমাদের এখন যে ডেলটা বের করতে হবে, ডেল ই বা ডেল ইউ যেটাই লিখো না কেন, ডেল ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, কি লিখতে পারি, আমাদের একটা সূত্র জানা আছে, সেই সূত্রটা কি ছিল, হাফ ইন্টু কিউ ভি, কারেক্ট। তাহলে হাফ ইন্টু কিউ ভি, কারেক্ট। তাহলে কিউ ভি যেহেতু লিখবো, তাহলে আমাদের কিউ এখানে কনস্ট্যান্ট থাকবে, টোটাল কিউটা কনস্ট্যান্ট, সো ভি মাইনাস ভি প্রাইম। এখন তুমি গুণ বিয়োগ যোগ ভাগ যা ইচ্ছা করো, করার পর মান পাবা দেখবা 2/75, এত জোর, ঠিক আছে। আমি বলবো যে এটার থেকে এটা করা বেটার, এটা একটু ইজিয়ার, তাই না? হ্যাঁ, তাহলে এরপরটাতে যাবো আমরা একটু। What is the value of current I in the circuit diagram? What is the potential difference between points A and B? আচ্ছা, এটা খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট টেক এ লুক। I এইভাবে পুরা লুপ ঘুরে আসছে, আমাকে বলছে যে A আর B এর মধ্যে আমাদের কি করতে বলছে, বিভব পার্থক্য বের করতে বলছে, এবং I এর মান, টোটাল I এর মান বের করতে বলছে। আগে টোটাল I এর মান কিভাবে বের করবো, আইটা কোন কোন রোধ দিয়ে যাচ্ছে দেখো তো, 6 ওহম দিয়ে যাচ্ছে, 13 ওহম দিয়ে যাচ্ছে, আবার 1.2 ওহম দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এটা হচ্ছে কেভিএল ফেলবো, কি ফেলবো, ভোল্টেজ ল যেটা আর কি, কিরশফস। তো কেভিএল অনুযায়ী আমাদের সূত্রটা পড়বে কেমন, তাহলে 6i, রাইট, 6i প্লাস 1.5i এই পাশ দিয়ে ঘুরে আসছে। আচ্ছা দেখো, ঘুরে আসার সময় একটা জিনিস আসছে, এখানে মাঝখানে একটা 4.4 ভোল্ট আছে, তাই না? তো মাঝখানে 4.4 ভোল্টের বেলায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এইটা কি, এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে যে মুহূর্তে আমাদের নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাবে, সেইখানে আমাদের কি হবে, এটা নেগেটিভ হবে, তাই না? তাহলে -E1, অলরাইট, গিয়ে তারপরে আসবে কি E2-তে, E2-তে কি পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে যাচ্ছে। তাহলে বুঝো, এই যে এই টোটালটা ঘুরতেছে কিভাবে, এইভাবে ঘুরতেছে না? তাহলে পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে যেহেতু আসতেছে, সো আরেকটা আসবে আমাদের +E2, বুঝতে পারছি? তাহলে পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তে যখন ঢুকতেছে, তখন এখানে পজিটিভ E2, যখন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের আসবে +E2, অলরাইট। এরপরে আমাদের কি আসবে, 1.2 যেটা আর কি, হ্যাঁ। তাহলে 1.2, সো +1.2 ইন্টু I, ওকে। মানে এইখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, বাট এই ভোল্টেজ ড্রপগুলো যেহেতু আমি পজিটিভ আকারে ধরছি, যেমন 6i, 1.5i, 1.2i, এই জন্য এইখানে দেখো ভোল্টেজ বেড়ে গেছে, এই জন্য এটা আবার নেগেটিভ আকারে ধরতে হয়েছে। আবার এই অংশে আবার ভোল্টেজ ড্রপ হয়েছে, কারণ E2 এদিকে, বাট কারেন্ট যাচ্ছে এদিকে। তাহলে আমার আলটিমেটলি এদের যোগফল কত আসবে, 0। সুতরাং আমার I এর মান কত আসা উচিত, E1 মাইনাস, তার মানে 4.4 মাইনাস 2.1, এটা ওই পাশে নিয়ে গেছি আমি, ঠিক আছে, ভাগ 6 প্লাস 1.5 প্লাস 1.2, ওকে। এটা যদি করি তাহলে এখান থেকে আবার একটা আয়ের মান পাবো, সে আয়ের মানটা কত আসা উচিত বলো তো, ক্যালকুলেটরে বসাও। ওকে, ক্যালকুলেটর বসালে আসবে 0.26 অ্যাম্পিয়ার, তাই না? এই তো আই পেয়ে গেছে। তাহলে আমরা আয়ের মান পাইলাম। এরপরে বলছে এ এবং বি বিন্দুদের মধ্যে বিভব পার্থক্য কত। এ আর বি ফ্লোটা হচ্ছে কোন দিকে, এই বরাবর। তাহলে এ আর বি এর মধ্যে যে বিভব পার্থক্যটা আমার বের করতে হবে, তার মানে কি, এ হতে বি বিন্দুর দিকে, তাই না? তাহলে ভিবি মাইনাস ভি এ যেটা,
সেটা কেমনে বের করবো? আর জাস্ট এই অংশের কথাটা আমরা একটু কল্পনা করি। E2 এর মান দেওয়া আছে 2.1, 1.2, 6, এই দুইটা কি আছে, এটাকে কি বলে, রোধ আছে। এখন কথা হচ্ছে তাহলে আমার আলটিমেটলি এই অংশ যেটা করতে হবে সেটা হচ্ছে ওদের টোটাল বিভব পার্থক্য, তার মানে ভি এ বি, যেটা এ আর বি এর মধ্যে যে বিভব পার্থক্য সেটা হবে হচ্ছে আই এর মান আমরা পেয়ে গেছি 0.26, তাহলে কত আসা উচিত? E2 কত? 2.1, সো মাইনাস 2.1 সেম ভাবে ফেলে দাও, প্লাস 1.2 ইন্টু আই এর মান কত? 0.26, প্লাস আর একটা আছে 6, তাহলে 6 ইন্টু 0.26, শেষ। এইটা থেকে তুমি যে মানটা পাবে সেটাই অ্যান্সার। তাহলে কত আসবে অ্যান্সার? 4 ভোল্টের মতো আসবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 4 ভোল্ট, এটি অ্যান্সার। আই হোপ বুঝতে পারছি। থ্যাংক ইউ। এরপর দেখো কি বলছে, যে 25 নাম্বারটা দেখবো। কি বলছে যে 590 ন্যানোমিটার ও 596 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সোডিয়াম আলোকে 2 × 10⁻⁴ মিটার আকৃতির একটি একক চিরের মধ্যে পর্যায়ক্রমে প্রবেশ করিয়ে অপবর্তন পর্যবেক্ষণ করা হলো। চির ও পর্দার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত আমাদের? 1.5 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রাপ্ত অপবর্তন সজ্জার, কিসের অপবর্তন সজ্জার প্রথম চরম বিন্দু, কয় নাম্বার? প্রথম। কি বিন্দু? চরম বিন্দু। দুটির অবস্থানের পার্থক্য বের করতে বলছে। তারপরে আমাদের ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। সেটা হইতেছে যে ধরে নাও এরকম কোনো একটা আছে, যে এটা একটা পর্দা, এবং সেই পর্দার আমাদের দূরত্ব দেওয়া আছে ইয়ে থেকে 1.5 মিটার। কত? 1.5 মিটার। ভালো কথা, 1.5 মিটার দেওয়া থাকতেই পারে। এখন এইটা যদি হয় হচ্ছে মূল বিন্দুর অংশটা, তাহলে আমাদের খেয়াল করো 590 ন্যানোমিটারের জন্য ধরে নিলাম আমরা প্রথম চরম বিন্দুটা এখানে অবস্থিত, ঠিক আছে। এখন 596 ন্যানোমিটার তো আছে, তাই না? তাহলে 596 এর জন্য ধরলাম এখানে। তাহলে যদি এই কি বলে এটাকে, আমাদের একদম কেন্দ্রীয় বিন্দু থেকে এই 590 এর জন্য প্রথম যে চরম বিন্দু হয়েছে সেটা যদি x1 দূরত্ব হয় এবং পরেরটা যদি x2 হয়, তাহলে আমাদের এই ডেল এক্সটা বের করতে বলছে। কিসের ডেল এক্সটা বের করতে বলছে? কারণ দুটির অবস্থানের পার্থক্য বের করতে বলছে, তাই না? তাহলে অবশ্যই এটার জন্য এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, ধরলাম θ1, আর একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে θ2। মনে রাখবো যখন হচ্ছে রেডিয়ানে আমরা কল্পনা করব বা ম্যাথ করব, তখন হচ্ছে এই কি বলে থিটার মান যদি অনেক কম হয়, তখন আমরা জানি সাইন θ1 বা সাইন থিটা, ট্যান থিটা এবং থিটা, এই মানগুলা কাছাকাছি মান হয়, তাই না? হ্যাঁ, সমান, প্রায় সমান, একদম প্রায় ইকুয়াল। তাহলে আমরা একটু দেখব কিভাবে করা যায়। আমরা জানি যেহেতু এখানে চরম বিন্দুর কথা বলছে, তাহলে আমরা একটা সূত্র জানি, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n+1 ইন্টু λ/2, তাই না? এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে চরমের ক্ষেত্রে। যদি এটা চরম না হয়ে অবম বলতো তাহলে কি হতো? সূত্র আলাদা হয়ে যেত। এখন এর মান কত দেওয়া আছে আমার? 2 × 10⁻⁴ মিটার। ওকে, তাহলে এখান থেকে আমি সাইন থিটার মান বের করতেই পারি, রাইট? λ1 বের করি আমি 590 ন্যানোমিটারের ক্ষেত্রে, λ1টা চিন্তা করি, এবং λ1 যদি হয় তাহলে এটা θ1 চিন্তা করলাম। ওকে, তাহলে সাইন θ1 এর মান আমরা লিখতে পারি কত? 2n+1, প্রথম চরম বিন্দু, তাহলে n এর মান 1, তাহলে এখানে আসবে 3 cos n = 1, তাই না? ফার্স্ট ওয়ান বলছে। λ1 এর মান কত দেওয়া? 590, তাহলে 590 × 10⁻৯ মিটার, কারেক্ট। এরপর আমাদের দেওয়া আছে কি, নিচে 2 আছে একটা, থাকুক, এটা ভাগ হয়ে যাবে। এর মান কত? 2 × 10⁻⁴ মিটার। ভালো কথা, এটা কি আসলো আমাদের? সাইন θ1। এইটা কিন্তু বেসিক্যালি ট্যান θ1 এর সমান প্রায়, ঠিক আছে? θ1 এর সমান, অন্যভাবে যদি আমরা বলি, যেভাবেই বলি না কেন সেটাই হবে। এরপরে আমাদের আসবে কি, সাইন θ2 বের করবো আমরা, সেম প্রসেস। এ সাইন θ2 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 2n+1 λ2/2। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? সাইন θ2 বের করতে পারবো, তাই না? সেম প্রসেস, 3 × জাস্ট λ2 এর জায়গায় হবে আমাদের কি, 596 × 10⁻৯। ওকে, লিখলাম। নিচে হবে একটা 2, এ আছে একটা, এর জন্য হবে 2 × 10⁻⁴ মিটার দেওয়া আছে।
এইটাও আমরা লিখতে পারি কি টেন থিটা টু অথবা থিটা টু এর সমান। এখন একটা বিষয়, এটা যদি মনে হয় যে ওরকমভাবে লিখবা না, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে থিটা ওয়ানের মান বের করতে পারো। কিভাবে? সাইন ইনভার্স করে। তো সাইন ইনভার্স করবা, সাইন ইনভার্স করলে পরে একটা মান পাবা, সেটা কার মান পাবা? থিটা ওয়ান। সেটাতে আবার 10 করবা, তাহলে 10 থিটা ওয়ানের মান পেয়ে যাবা। কোনো অসুবিধা নেই, তোমার যেভাবে সুবিধা তোমাদের সেভাবে করো। তাহলে সাইন থিটা ওয়ান, সাইন থিটা টু, অথবা টেন থিটা ওয়ান, টেন থিটা টু, আমরা মান পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি? এই বিন্দু দুটির অবস্থানের পার্থক্য বের করতে বলছে। তাহলে টেন থিটা ওয়ান আর টেন থিটা টু যেটা, এই দুইটা বের করে কিভাবে, মানে এদের সূত্রটা কি? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে আমরা পড়তাম টেরা লম্বা ভূত। যাই হোক, লম্ব বাই ভূমি যদি হয় তাহলে লম্ব, লম্ব মানে কি? এই x1। দ্যাট মিনস আমরা বেসিক্যালি টেন থিটা সমান লিখতে পারি x বাই এই যে মাঝখানের যে দূরত্বটা 1.5 মিটার, সেটা লেখা যায় 1.5। তাহলে x1 এর বেলা আমরা লিখতে পারি টেন থিটা ওয়ান, x2 এর বেলা আমরা লিখতে পারি টেন থিটা টু, x2 বাই 1.5। তাহলে আমরা আলটিমেটলি যে ডেল এক্সটা বের করবো, সেই ডেল এক্স এর মান তাহলে কত আসবে? আমাদের ডেল এক্স এর মান আসবে হচ্ছে x1 মাইনাস x2 অথবা x2 মাইনাস x1, যাই বলো না কেন, x2 মাইনাস x1। ঠিক আছে, যদি এই মান নেগেটিভ আসে তাহলে বুঝে নিব যে আমাদের মানটা নেগেটিভ হবে না আর কি, মানটা পজিটিভ হবে, কারণ এটা অন্তর বুঝাইছে, আই মিন ব্যবধান বুঝাইছে। ঠিক আছে, দেখো অবস্থানে পার্থক্য বলছে। সো এরকম। তাহলে x2 মাইনাস x1 এর মান কত আসবে? আমাদের 1.5টা কমন যাবে, আলটিমেটলি থাকবে কি আমাদের টেন থিটা টু মাইনাস বা অন্তর টেন থিটা ওয়ান। আমি ক্লিয়ার? এটা হবে আনসার। টেন থিটা টু টেন থিটা ওয়ানের মান আমরা জানি, এখানে বসাই দিব, যা পাবো সেটাই আনসার। এরপরেরটাই যদি আমরা যাই, সেটা হচ্ছে কার্বন 14 এবং কার্বন 12। আচ্ছা খেয়াল করো, দ্য রেশিও, মানে এক খণ্ড প্রাচীন গাছের কার্বন 14 ও কার্বন 12 এর অনুপাত বর্তমান কালের জীবিত গাছের ওই অনুপাতের 1/12 অংশ। কার্বন 14 এর অর্ধায়ু দেওয়া আছে 5570 বছর। প্রাচীন গাছটির বয়স নির্ণয় করো। এখানে একটা কথা, কার্বন 14 এবং কার্বন 12 দেওয়া আছে, এর মানে কি? এর মানে হচ্ছে কার্বন 14 হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, মানে তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল যেহেতু, তাহলে এটা অবভিয়াসলি বিকিরণ করবে। তো বিকিরণ করলো, করার ফলে কি ক্রিয়েট করছে? আমাদের কার্বন 12 ক্রিয়েট করছে। এখন কার্বন 12 ক্রিয়েট করার ফলে যেটা হবে, সেটা হইতেছে যে আমরা বর্তমানে পাচ্ছি কার্বন 12, আগে পাচ্ছি কার্বন 14। তাহলে বর্তমানে যেটা তাদের অনুপাত যেটা, তার মানে কি? সেটা বর্তমান আর অতীতের অনুপাতটা, তার মানে ইনিশিয়াল যেটা সেটা হবে এন নট, এবং বর্তমান যেটা সেটা এন ধরে নিচ্ছি। তাহলে এই দুইটার অনুপাত আমাকে দেওয়া আছে, দেখো 1/12 অংশ। তার মানে n/n নট ইজ ইকুয়াল টু 1/12। সহজ হিসাব বুঝতে পারছি? তার মানে কার্বন 12 এর কাজটা কি? বেসিক্যালি আমাকে বুঝানো যে বর্তমানে কতটুকু পরিমাণে আছে। এরপরে আমাকে বলে দিছে যে টি হাফ, তার মানে অর্ধায়ু কত দেওয়া? 5570 বছর। ওকে, এরপর আমাকে কি বলছে? আচ্ছা, এরপরে আমাকে বের করতে হবে যে গাছটার বয়স কত। আমি ধরে নিলাম বয়স হচ্ছে টি। তাহলে আমরা সূত্র জানি, সেটা হচ্ছে n/n নট ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন ল্যামডাটা কি? আবার ল্যামডার সূত্র আমরা জানি, লন 2 বাই কত ছিল? টি হাফ, তাই ছিল না? হ্যাঁ, তাহলে আমরা এখানে এই সূত্রটা ফেলে দিব। তাহলে আমরা আলটিমেটলি উভয় পাশে লগারিদম করবো। তাহলে 1 ln 1/12 ইজ ইকুয়াল টু, ইটা বের হয়ে যাবে, থাকবে কি? মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা টি এর মান আলটিমেটলি এখান থেকে কত পাবো? মাইনাস চলে আসবে, ln 1/12 থাকুক, কোনো অসুবিধা নেই, ইন্টু 1/λ, তার মানে 1/, তাহলে আমরা এখান থেকে 1/λও পাবো। 1/λ কত আসবে? টি হাফ বাই ln 2, তাই না? তাহলে 1/λ, তার মানে 1/λ। সো আমরা আলটিমেটলি কত পাবো? মাইনাস ln 1/12 ইন্টু 5570 বছর ভাগ ln 2। এটা অ্যান্সার। তো এটা অ্যান্সার করলে আমাদের অ্যান্সার কত আসে? ক্যালকুলেশন করো। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আসবে 19,968 বছর। 19,968.2 ইয়ার্স। এটা হবে অ্যান্সার। বাপরে, এত বড় গাছ। যাই হোক, এরপরেরটাতে আমরা যাব। আচ্ছা, এটা বুঝছো কিনা দেখো একবার। কি করছি আমি? n/n12 এর মান দেওয়া আছে 1/12 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা আমরা সূত্র জানি। লন করছি উভয় পাশে, ই চলে গেছে, মাইনাস ল্যামডা টি থাকলো, টি থাকবে, তাহলে কি? ln 1/12 যেটা ছিল নেগেটিভটা এই পাশে চলে আসছে, আর 1/λ দিয়ে ভাগ হয়ে গেছে।
ল্যামডা দিয়ে ভাগ হয়ে গেছে, মানে 1/λ দিয়ে গুণ হয়ে গেছে। তাহলে আমরা আলটিমেটলি টি এর মান কত পাবো এখান থেকে? -ln 1/12 ইন্টু 5570/ln 2। বুঝতে পারছি? শেষ। এরপর আমরা 27-এ যাই, লাস্ট ওয়ান ফিজিক্সের। কি বলছে যে সিলিকন ও জার্মেনিয়াম ডায়োড দুটির নি ভোল্টেজ 0.7 ভোল্ট এবং 0.3 ভোল্ট। ডায়োড দুটি চিত্র অনুযায়ী সংযুক্ত 4.8 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? জার্মেনিয়াম ডায়োডটি উল্টাভাবে সংযোগ দিলে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এখন আমরা একটু দেখি, এখানে বলে দিছি কি 0.7 ভোল্ট দেওয়া আছে সিলিকনের, এবং জার্মেনিয়ামের দেওয়া আছে আমাদের 0.3 ভোল্ট। তার মানে এই জিনিসটাকে অন্যভাবে যদি আমি আরেকটু আঁকাই, এই প্রান্তটা পজিটিভ প্রান্তটা, মানে পজিটিভ প্রান্ত সবসময় পি পাশে যুক্ত হয়, তাই না? তাহলে আমাদের এই জিনিসটা দেখতে কাইন্ড অফ এরকম দেখাবে, খেয়াল করো, ঠিক আছে? 4.8 কিলো ওহম কি আছে আমাদের এখানে? 4.8 কিলো ওহম বা 4.8 ইন্টু 10 কিউব ওহম। ওকে, এবং এই পাশে আমাদের দেওয়া আছে 12 ভোল্টেজ। এইখানে আমার দেওয়া আছে হচ্ছে সিলিকন হুইচ ইজ 0.7 ভোল্ট, এবং এইটা দেওয়া আছে আমাদের জার্মেনিয়াম হুইচ ইজ 0.3 ভোল্ট। তাহলে কি বলে আমাদের কোশ্চেনটা কি ছিল, যে রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে। দ্যাট মিনস আমাকে আই এর মান বের করতে হবে। এই টোটাল আইটা এদিক দিয়ে ফ্লো হয়ে এখানে মাটিতে চলে যাবে, তাই না? তাহলে আই এর মান কিভাবে বের করবো আমরা? আমার এখানে ওহম দেওয়া, তার মানে রোধ দেওয়া, তার মানে আই আর ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এই 12 ভোল্ট আছে, 0.7 0.3 আছে, এদিকে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, বাট এইখানে এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ, এরকম প্রান্ত দেখাচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি কত লিখতে পারি? অবভিয়াসলি এটা উল্টা দিক বোঝাচ্ছে, তাহলে 12 - 0.7 - 0.3। কোনো অসুবিধা আছে? তাহলে আমাদের আয়ের মান আসবে হচ্ছে কত? 12 - 0.7 - 0.3, 0.7 আর 0.3 যোগ করলে কত হয়? 1। তাহলে আসবে 11 ভাগ, আর এর মান আমার দেওয়া আছে কত? 4.8 ইন্টু 10 কিউব, তাই না? হ্যাঁ, এত অ্যাম্পিয়ার। ক্যালকুলেট করো, দেখো কত আসে। ওকে, অ্যান্সার আসবে কত? 2.29 ইন্টু 10 ইনভার্স 3 এম্পিয়ার। এটা অ্যান্সার। এইটা আমার তড়িৎ প্রবাহিত হবে। এখন জার্মেনিয়াম ডায়োডটা ধরে নাও উল্টা করে প্রবাহিত, উল্টাভাবে সংযোগ দিলাম, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? এটা একটা মজার বিষয়। যখন তুমি জার্মেনিয়াম ডায়োডটাকে উল্টো করে দিবা, অথবা সিলিকন ডায়োড যে কোনো একটাকে উল্টো করে দিবা, তখন যেটা হবে, আমি প্রথমেই বলছি যে পি প্রান্ত আর এন প্রান্তের যে হিসাবটা আছে সেটা এটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা যদি উল্টো করে দাও, এটা যদি আমি উল্টাই দেই, তাহলে এই পাশে পজিটিভ, এই পাশে একটা এন প্রান্ত চলে আসতেছে। তখন কি আসবে আমাদের? তখন প্রবলেমটা ঘটবে কি, তাদের মধ্যকার যে আমাদের ডিপ্রেশন স্তর আছে সেটা অনেক বেড়ে যাবে, অথবা অন্যভাবে বলতে গেলে হ্যাঁ, ডিপ্রেশন স্তর অনেক বেড়ে যাবে। তাহলে ডিপ্রেশন স্তর যদি অনেক বেড়ে যায়, তার মানে কি হচ্ছে? অবভিয়াসলি ওই অংশে কোনো কারেন্ট ফ্লো হবে না, ওখানে কোনো আই ফ্লো হবে না। দ্যাট মিনস তুমি যদি জার্মেনিয়ামকে উল্টো করে লাগাও, তাহলে এদিক দিয়ে ধরে নাও কারেন্ট এতটুকু পরিমাণ আসলো, আসার পরে এখানে আর কারেন্ট ফ্লো নাই। তার মানে কি আমাদের এই তো তাই তো? ওকে, সো এই অংশে নো কারেন্ট, ভালো কথা, কোনো কারেন্ট ফ্লো নাই। তাহলে এই অংশে কারেন্ট ফ্লো যদি 0 হয়, তার মানে I = 0। সো I = 0 হওয়া মানে এখানে ভোল্টেজ 0। আরেকটা বিষয় হচ্ছে I = এই পাশে 0 হওয়া মানে এখানেও I = 0, কারণ কোনো একটা টানে গেছে, এরকম কোনো একটা জায়গায় যদি I এর মান 0 হয়, তাহলে এটাও তো 0 হওয়া উচিত, এটাও তো 0 হওয়া উচিত। সো পুরো জিনিসটাতে আমার কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। দ্যাট মিনস আমি যদি জার্মেনিয়ামটাকে উল্টো করে লাগাই, এখানে কোনো কারেন্ট ফ্লো নাই। সো I = 0। আলটিমেটলি আমাদের এখানে ভোল্টেজ পার্থক্য তাহলে কত হয়ে যাবে? 0, কারণ ভোল্টেজ পার্থক্য 0 হলেই I এর মান 0 হচ্ছে। এটা অ্যান্সার। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই। থ্যাংক ইউ।